ও সাজলি, তুই ফিরে আয় কেনে। তোকে নিয়ে পোড়কুলের মেলায় যাবো, নাগরদোলায় চড়বো, গরম গরম জিলাপি খাবো, কত স্বপন দিখাইলি রে তু। সব ভাঙে চলে যাবি। সাজলির কথা সাজলি কথা বলছে না আজ 5 দিন হয়ে গেল। কাজলের বুক ফেটে যাচ্ছে। এই ফাটা তো আর চৈত্রের ছাতি ফাটা গরমে পুকুরের পাঁক ফাটা নয়, এই ফাটা চিরিক ফাটা। চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে এক অসহনীয় জ্বালা। এই জ্বালা বালতি বালতি জল ঢেলেও কমে না। মহুল ভেজা রাত, হামিরুদ্দিন লিখেছেন। সাজলি কুয়োতলা আসছে জল তুলতে। সাজলি ছাগল দিক ধরা দিতে যাচ্ছে দিহির মাঠে। সাজলি কাপড় কাচতে যাচ্ছে পুকুর ঘাটে। একবারও মুখ ফিরায়ে ভালছে না। পলক ফেলতে না ফেলতেই কখন যে পোনা মাছের মতন ফাতনা নাড়ার মতন দিপিক করে চোখ ঘুরিয়ে নেবে, দেখে নেবে, তা বোঝার সাধ্য কি আছে ধীরেন টুডুর বেটা কাজলের? নাকি আর চোখে ঠিক দেখে নিচ্ছে কাজলকে? নারীর চাহনি কি মরদ মানুষের বোঝা অত সোজা? কাজল তাই কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। কথা বলতে গেলেও দাঁড়াচ্ছে না সাজলে, পুরো এড়িয়ে এড়িয়ে যাচ্ছে। সেদিন ডুমুর তলায় কুয়ো থেকে কলসি ভর্তি জল নিয়ে যাচ্ছে সাজলে। গলির ধারে ঘাপটি মেরে দাঁড়িয়েছিল কাজল। যেই সামনে এসেছে অমনি বেরিয়ে পথ আগলে দাঁড়ালো। সাজলি বলল, পথ ছাড় কাজল। একবার দাঁড়া কেন সাজলি, তোর সঙ্গে কথা আছে। তোর সঙ্গে আমার আর কোনো কথা তো নেই। বাড়ি ইয়ার মধ্যেই সব কথা তো শেষ হয়ে গেল। কত বড় বড় কথা দিয়েছিলি, তোকে ছাড়া আমি আর কিছু ভাবতে লাগিলে কাজল। তোকে একদিন একদিন দেখলে মন আনচান করে আনচান করে। নাককে তো ভালোই করেছিলি বটে। হ্যাঁ, লাটো কি ছিল রে, মাকে বলেছিলাম তোকে মেনে নিবে নাই, তাইলে আমার কিছু করার আছে? বাপটাকে তো জানিস কেমন রাগী মানুষ তো আছে, যদি শুনে শাল কাঠের চালা দিয়ে মাথাটা ফালি ফালি করে দিবে। এখন তোর মা বাপ তো চাইলে আসছে, মন যখন কাটলি তখন মনে ছিল নাই? তখন তো আমি সব ছিলাম বটে। হাত ধরে পালাই যাবি কইছিলি যে। কইছিলাম, পলাই গেলেই সব মিটে যাবে। ভুল কেন? পলাই গাইয়ে আর ফিরতে লারবি রে কাজলে। মোর বাপ বাবুলালটা আছে না, তোকে ঠিক ঝুড়ে বার করবে, খুন করে ফেলে দিবে তোকে। মাথা তো খারাপ হয়ে তুই এই গিলতে নাকি তোর? চল না সাজলি, দুজনে পলাই যায়। তোকে খুব ভালোতে বাসি রে। তুই ভেবে দিক কেন, একবার হারাই দিলে মানুষটাকে আর সারা জন্মের জন্য পাইবি নাই রে। আমাকে ছাড়া তুই পারবি অন্য পুরুষের সঙ্গে ঘর করতে, অন্য পুরুষের মুখে মাথা দিয়ে ঘুমাইতে? ঘুমটা হবে নাই রে তোর। এই কাজলটাকে মনে পড়বে, শুধু চোখের জল ফেলবি আড়ালে। কি হবে আমি কিছুই জানি না। মোর বাপ আমার বিয়েটা ঠিক করেছে বটে। কুসুম কানালি থেকে আজ ঝাঁঝ বেলায় দেখতে আসবে বলেছে। তুই আমাকে ক্ষমা করে দে কেনে, বলে যা আমাকে। এই সাজলি, কখন পাঠাইছি তোকে জল আনতে? তুই গলিয়ে দাঁড়িয়ে মরদ মানুষের সঙ্গে ফষ্টি নষ্টি করছিস। ওদিকে তরকারি পুড়ে গেলে জল বেগড়ে। তুই আয় কেন ঘরকে, বাবুলালটা আজ আসুক। সাজলির ঠাকুমা ছানি বুড়ির বাজ খাই গলা। চমকে উঠে সাজলি পড়ি মরি করে ছুট লাগায়। কলসির জল চলতে গেল খানিক, তার ছিটে ফোটাও লাগলো কি কাজলের গায়ে। কাজলকে দেখে ঝানি এগিয়ে আসে শামুক ভাঙা কেলে সাপের মতো। এই ছড়া, তোকে না বলেছি আমার লাতিনটার কিছু ছাড়, কাজ নাই কাম নাই, ও এসেছে আমার লাতিনটার মাথাটা চিবই খেতে। আর যদি কথা বলতে দেখি তো বাবুলাল তোকে দিয়ে তোকে ফালা ফালা করাবো। শাল মহুলের বনে ঘেরা ভেদুয়া শোল আর গা লাগোয়া বন পরিষ্কার করা কিছু কোয়ারি কোয়ারি জমিন পেরিয়ে দক্ষিণে একটা শুখা নদী, ডাঙা টিলা মাটি, লাঙলের ফালে পুরনো শাল মহুল, কেন্দে গাছের শিকড় বাকড় উঠে আসে। আকাশের পানে তাকিয়ে একবার চাষ, তাও সেই ধান ঘরে তোলার আগে বুনো হাতির সঙ্গে যুদ্ধ করতে হয়। শীতকালে পাতা ঝরে বনের গাছগুলো ল্যাংটো মেয়ে মানুষের পাড়া দাঁড়িয়ে থাকে। তখন বনে খাবার নাই, বনের পশুরা বেরিয়ে আসে দল বেঁধে। ধান পাকার সময় সাঁঝবেলা থেকেই হুলো মশাল জেলে তিল বাজিয়ে হাতি খেদাতে হয় গাঁয়ের চাষিদের।
পাকা ধানের জমিনগুলোই একবার নেমে গেলে সব ছেনে দেবে, তাড়িয়ে তুড়িয়ে কোন রকম অন্য গ্রাম থেকে পাঠিয়ে দিতে হয়। তারা খেতে খেতে মারাত্মক হয়ে ওঠে প্রাণীগুলো, প্রতি বছর দু একটা প্রাণ যাবেই। ঘর বাড়িগুলোও অধিকাংশ মাটির, দেয়ালে বুনো লতা পাতা, পাখির ছবি আঁকা। গায়ের ছেলে ছোকরাগুলো এখন বাইরে বাইরে খেটে শুকনো কিছু টাকার মুখ দেখছে, নচেত বন জঙ্গলের উপর নির্ভর করে আর জীবন চলে না। একটা সময় বনের কাঠ, পাতা, ফলমূল, খড়ি মাটি তুলেই জীবিকা নির্বাহ করত মানুষ। এখন খড়ি মাটি দিয়ে দেয়াল লেপার ঘর নেই, সেলাই পাতার কদরও কমেছে, থার্মোকল এসে গিয়েছে, ইলেকট্রিসিটি এসেছে বছর কতক আগে। সাঁজলিরা অন্ধকারেই পড়েছিল। তারপর এলো দেশ পাল্টানোর, নিয়ম পাল্টানোর লড়াইটো। শান্তিতে রাত বাস করতে পারেনি ভেদু আসলের ঘরের বৌঝি, ডাগর, ব্রিটিশেররা। সব সময় ভয়ে ভয়ে থাকতে হতো, পুলিশের হানা, নানা কৈফিয়ত। লড়াইয়ের মাথাটা ছিল বাবুলাল। গায়ের ছেলে ছোকরাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল নিয়মগুলো অনেক ভুল আছে বটে, আমাদের অধিকার তো আমাদিকেই ছিনিয়ে নিতে হবে, ভালোই ভালোই না দিলে লড়াইটা করতে হবে। কতবার যে জেল খেটেছে সাজলির বাপ, লুকিয়ে লুকিয়ে থাকতে হতো, পালিয়ে পালিয়ে বেড়াতে হতো। বনের মাঝেই ছিল ওদের ডেরা। কাজল তখন ছোট, সাজলিও ছোট। ঘরের রাঁধা ভাতটা দিয়ে পাঠাতো সাজলির মা। মায়ের হাত ধরে সাজলিও গিয়েছিল একদিন, বাপটাকে জড়িয়ে ধরে বলেছিল, তুই কবে ঘরে ফিরবি বাপ? সাজলির বাপ বলেছিল, 2-1 দিনের জন্য ফিরতে চাই না রে মা, যখন ফিরবো অধিকারটা ছিনিয়ে নিয়েই ফিরবো, সারা জীবনের জন্য ফিরবো। তখন আমি তোকে কোথাও যেতে দেবো নাই বাপ, তোর বুকটাতে মাথা দিয়ে ঘুমাবো। বাবুলাল মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, হ মা, তোকে ছাড়া কোথাতেও যাবো নাই, লড়াই তো করতে দে। সেসব কবেকার কথা। সাজলি স্কুলে ভর্তি হলো, হাই স্কুলে সাইকেল পেল, একাই হয়ে উঠল সংসারের সব কাজের মানুষটা। হাট বাজার করে আনা, হেতা হোতা যাওয়া, অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইটাতে বাবুলালদের জয় হলেও তাদের অবস্থা দেখে সেই জন কেটেই খেতে হয়। বাবুলাল শহরের কাজ করে, কখনো ভিন রাজ্যেও যায়। চারদিকের আগুন জ্বলা যখন থেমে গেল, জঙ্গলমহল শান্ত হলো, তখন গায়ের ছেলে ছোকরারা বলেছিল, এবার কি হবে আমাদের বাবুলাল? আর আমাদের কষ্টটা থাকবে নাই, দুঃখটা থাকবে নাই। বাবুলাল বলেছিল, এতদিন আমরা অবলা পশুর মতো শুধু খেটেছি, খেয়েছি আর ঘুমিয়েছি, আমরাও যে মানুষ তো আছি, আমরাও যে বন জঙ্গল আঁকড়ে বেঁচে তো আছি, সেই কথাটা জানান দেওয়া হলো। আমাদের ভোটের দামটাও যে আছে সেটা বুঝাই দিলাম। এবার দেখবি গ্রামের রাস্তায় পিচ পড়বে, পাইপ লাইনে জল আসবে, কারণ ছেলে পেলে তো হলে হাসপাতাল থেকে গাড়ি তো ছুটে আসবে। হ বাবুলাল, অনেক কষ্ট আমাদের, কোনো অধিকার তো আর ছাড়বো নাই আমরা। শুধু অধিকার পেলেই হবে না রে, অধিকারটাকে কাজে লাগাতে হবে। ছোট ছেলে মেয়েগুলোকে পড়ালেখাটাও শিখাইতে হবে, স্কুলটাতে পাঠাইতে হবে, তারা চাকরি বাকরি করবে, তখনই আসল পরিবর্তনটা আসবে। আমাদের পিড়িটা এভাবেই কাটুক কেন? ধীরেন টুডুর বেটা কাজল ছোটবেলায় মাকে হারিয়েছে। তার বাপ 40টা দিন পেরোতে না পেরোতেই আবার পাশের গ্রামের কুসুমি নামের এক মেয়েকে ঘরে তুলেছে। সৎ মায়ের সঙ্গে কাজলের তেমন বনিবনা হয় না। হেপসি মেয়েটা খায় দায় আর রাত দিন শুধু পড়ে পড়ে ঘুমোয়। নামেও কুসুমি, স্বভাবেও ফুলের মতো। কাজলকেই করতে হয় সংসারের যত কাজ। পাশেই জঙ্গল, জ্বালানির জন্য 2-4টি শুকনো কাঠপালাও আনে না। কাজল তাই একটু শক্ত সমর্থ হতেই ঘর ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়ায়, বাইরে কাজ করে। করোনার সময় বাড়ি এসে আর কোথাও যায়নি কাজল, অনেকদিন গায়ে আছে। এই যে সাঁঝের দিকে চোখ পড়েছিল। মহুলতলায় একসঙ্গে মার্বেল খেলা, গুলিটান খেলা, জল ডাঙা খেলা। বাবুলালের ঘরে মেয়েটা বেশ ডাগর হয়েছে বটে, গায়ে হাতে শরীরে ছাড় দিয়েছে। স্কুল থেকে পাওয়া নীল নীল সাইকেল নিয়ে গ্রামের উঠতি ছেলে মেয়েগুলো বিকেলে ঘুরতে বেরোয়। কাজল বাইরে থেকে এসে একটা সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল কিনেছে। হাতে লাল নীল সুতো বাঁধে কাজল, কানে দিয়ে, চুলের কাটটাও দিয়েছে স্টাইল করে। তখন পরবের সময় নদীতে প্রদীপ ভাসাতে গিয়েছিল গায়ের মেয়েরা। কাজল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শাড়ি পরে কেমন নতুন বউ বউ লাগছে পিটি ছেলেগুলোকে। কাজল মুগ্ধ হয়ে দেখছিল সাঁঝলিকে। কাজলকে দেখে ঘিরে ধরেছিল কয়েকজন পাড়ার মেয়ে। ও কাজল দা, আমাদের একটা ছবি তুলে দেখ কেন? কাজল একটা সূত্র পেয়ে যায়, সেই দলে সাঁঝলি এসেছিল। বড্ড লজ্জা পাচ্ছিল মেয়েটা, ও কি ফটক তুলবে নাই? এই সাঁঝলি, তুই আই কেন? কাজল দা নেটে ছেড়ে দিবে না, আমি ফটক তুলব নাই, নেটে ছাড়লে আমার বাপটা কুচি কুচি করে কাটবে। কাজল বলেছিল, ভয় নেই, কারো ছবি নেটে ছাড়বো নাই। ও কাজল দা, তুই বাইরে
কি কাজ করিস বটে? সাজলি জিজ্ঞেস করেছিল। কাজলের বুকের ভিতরটা ফিঙে পাখি তার নেচে ওঠে। সাজলি তার খোঁজ নিয়েছে। মনের ভাবটাকে চাপা রেখে কাজল বলল, গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করি, গায়ে রোদটা লাগে না। সেই বাবুলালের লাজুক বিটি ছেলেটা কাজলের চোখের ঘুম কাটলো। মনের কথা আর বেশি দিন চেপে রাখতে পারেনি কাজল। সাজলিও গলে গিয়েছিল কাজলের মিষ্টি মিষ্টি কথায়। সেই সম্পর্ক গড়ালো 3 বছরে। আজ ভালো সম্বন্ধ এসেছে বলে সাজলি এভাবে ঘুরে গেল। এখন আর সাজলিকে বেরোতে দিচ্ছে না ঘর থেকে। কাল সাজলির বিয়ে। ওর মা ঠাকুমা চোখে চোখে রাখছে। ওর বান্ধবী ময়না বলেছে ছেলেটা পঞ্চায়েতে কাম করে, শিক্ষিত ছেলে, হাই স্কুলে পড়া মেয়ে খুঁজছিল, সাজলিকে দেখে খুব পছন্দ হয়েছে। বিয়ের পরেও কলেজে পড়তে দেবে বলেছে। এই গাঁ থেকে তো কলেজে অনেক দূর, আর একটা মেয়ে ছেলের পক্ষে প্রতিদিন যাওয়া আসা অসুবিধা, বন জঙ্গলের পথ, নদী পেরোতে হয়। কাজে বল, ময়না তুই ওকে বলে দিবি রে, কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারেনি। মানছি আমি সরকারি কামটা করি না বটে, এই কাজল গরিব মানুষটা আছে বটে, কিন্তু উহাকে আমি যতটা ভালোটা বাসি সেই ভালোবাসা তো ও পাবে। কাজল তুই পুরুষ মানুষ, চোখের জল ফেলিস না রে। তোর মনের অবস্থাটা আমিও বুঝতে পারছি, তবে শুনেলে সাজলিও তোকে বড় ভালোটা বাসে। উহার এখন কিছুই করার নাই, বাপ তো উহাকে কত ভালোটা বাসে, উহাকে নিয়ে কত স্বপন সেই সব ভেঙে দিতে লাগছে ও। আমি ওকে বুঝাইছি, উহার বুকের সাহসটা চলে গেছে বটে, কি করবে, কোনটা ভালো কোনটা মন্দ আছে সেসব ও নিজেই বুঝতে পারছে নাই। শোন, তবে আমি গায়ে থেকে উহার বাপ লোটা টিকতে পারবো নাই, বুকটা ফেটে যাবে। তাই আমার ভালোবাসাটাকে নিয়ে চলে যাবে কাল অন্য একটা মরদ, এটা আমি সহ্য করতে লাগবো। আজ রাতে আমি গা ছাড়বো, বাইরে কাম তো করেই খাবো। ওয়াকে আজ একবার আমার সঙ্গে দেখা করাইতে পারবি? বীরেনডাঙ্গার মহুলতলায় আমি অপেক্ষা করব, সাঁঝের বেলা ওয়াকে একবার আসতে বলিস কেনা। শীত শেষ হয়ে গেলেও বনের মাথায় হালকা কুয়াশার আস্তরণ। কয়েকদিন পরেই ফাল্গুনী পূর্ণিমা। আকাশের চাঁদটা একটু একটু করে মেয়েকে সাজিয়ে নিচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা পলাশ শিমুলের গাছগুলো থেকে সব ফুল এখনো ঝরে যায়নি। মহুলতলায় দাঁড়িয়ে আছে কাজল, ব্যাগপত্র নিয়ে বেরিয়েছে। বাইকটা স্ট্যান্ড দেওয়া আছে রাস্তার পাশে। অপেক্ষা করছে সে তার ভালোবাসার মানুষটার জন্য। দেখা করে এই পথেই বেরিয়ে পড়বে জামশেদপুরের উদ্দেশ্যে। সাজলি কি আসবে একবার শেষ দেখাটা দেখার জন্য? আধার নেমে আসতেই চারিদিকে কেমন নিস্তেজ, নিস্তব্ধ, শুনশান। ঠেকো চাঁদটার গা থেকে মোম গলার মতো চুইয়ে চুইয়ে জ্যোৎস্না ঝরে পড়ছে। হঠাৎ পায়ের শব্দ। চমকে উঠলো কাজল। সাজলি, তুই এলি তাইলে? পুকুর যাবো বলে ময়নার সঙ্গে বেরিয়ে এসেছি। ময়না দাঁড়িয়ে আছে ওই ধারে। আমি চলে যাচ্ছি সাজলি। জামশেদপুরের বেকারির লাইন করব, দোকানে দোকানে রুটি বিস্কুট দিব। কাল তোর বাপ লোটা আছে, আমি তো নিজের চোখে দেখতে পারবো নাই, তাই শেষ দেখাটা তোকে দেখে দিতে চাইছিলাম। শেষ দেখা কেন কাজল? তুই কি আর ফিরবিস নাই গাইয়ে? তোকে কি আর কোনোদিন দেখতে পাবো না? না রে, আর ফিরবক নাই। কার লিগে ফিরবক? আজকে আমার বাইরে বাইরে ঘুরবক না, এবার গাইয়ে ঘরেই কিছু কামটা করব, একটা টোটো নিব। হু হু করে ডুকে কেঁদে উঠলো সাজলি। কাজলের বুকে মাথাটা গুঁজে দিল। এই সাজলি, তুই কাঁদছিস কেন বটে? তোর না কাল বাপলা? আমি পারবক নাই রে, তোকে ছাড়া পারবক নাই। কেন পারবিক নাই? পারবিক বলেই তো বড়লোক মরদটাকে দেখে আমাকে ছেড়েটা দিয়েছিস। তুই সব বলে আর কষ্টটা দিস না কাজল, আমি দুটানায় পড়ে গেলাম রে, মাথা তো কাম করেনি আর। শোন, আমার বাবুলাল কোনোদিন হারতে শিখে নাই, লড়াইটা করে নিজের অধিকারটা বুঝে নিয়েছে। তার মেয়ে হয়ে আমি হেরে যাব? ভালোবাসার মানুষটাকে হারাবো? বাপটা যেমন লড়াইটা করার জন্য পালাই পালাই বেড়াইছিল, ভাববো তোকে পাওয়াটাও আমার লড়াইটা আছে রে কাজল। চল কেনা, আমাকেও নিয়ে চল তোর সঙ্গে। এখন পলায়, পরে আমার বাপ তো মা তো মেনে নিলে আবার ফিরে আসবো। তুই টোটো কিনবি, গাঁয়ের ছেলে গাঁয়ে ফিরবি। আকাশের চাঁদকে সাক্ষী রেখে বোনকে পিছনে ফেলে মহুলতলা ছেড়ে বেরিয়ে পড়লো দুজন যুবক ও যুবতী। একটু পরে মোটর বাইকের লাল আলোটা জ্বলে উঠলো, তারপর শব্দ তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল। এই ফাগুনের রাততেও মহুল গাছটা থেকে তখন পিটপিট করে শিশির ঝরে পড়ছে। সমাপ্ত। গল্প গলি, সমজা দাস।
হাতে ধরা লেটেস্ট মডেলের দামি মোবাইল ফোনটা থেকে চোখ তুলে তাকালেন নীলিমা মিত্র। সামনে একটা অল্প বয়সী বউ, সঙ্গে চাষারের চেহারার লোকটা যে তার স্বামী সেটা আলাদা করে বলে দেওয়ার দরকার হয় না। বসুন, কণ্ঠস্বরে অতিরিক্ত ওজন আরোপ করে বলেন নীলিমা। ঠোঁটে ভাসিয়ে রাখেন মাপা হাসির টুকরো। এটা তার পেশার অঙ্গ, দীর্ঘ অধ্যাবসায়ে রপ্ত করতে হয়েছে। এতে রোগী বা রোগিনীর মধ্যে তার প্রতি সম্ভ্রম তৈরি হয়, তার আশ্বস্ত তারা বোধ করেন। নীলিমা মিত্র মনোবিদ। তার ক্লায়েন্টের ঠিক রোগী বলা যায় না, কারণ ওষুধ দেওয়া বা চিকিৎসা তার কাজ নয়। নীলিমা শুধু কথা শোনেন, শুনতে শুনতেই সামনের মানুষটির মনের গভীরে লুকিয়ে থাকা সমস্যাটা বুঝে নেন। কথা বলেন, কথার পৃষ্ঠে কথা, তার উপর কথা, পুরোটাই নিকৃতে মাপা, সুন্দর। প্রথাগত ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার ভাবতে পছন্দ করেন নীলিমা। মনের মধ্যে যে জটিলতা জন্ম নেয়, ঘুণ পোকার মতো ভেতর থেকে কুড়ে কুড়ে শূন্য করে ফেলে মানুষকে, তার রোগ নয়ই বা কেন? এই যে নীলিমার ক্লায়েন্টরা তার উপর ভরসা করেন, তাকে দেখলেই ওদের চোখ মুখে আলো জ্বলে ওঠে। নীলিমা মিত্রের চেম্বারে সমস্ত দুঃখ, মানসিক অস্থিরতা, দ্বিধাদ্বন্দ্ব নামিয়ে রেখে শান্ত হয়ে ঘরে ফিরে যান তারা। এই চিকিৎসা নয়। তবে এই মুহূর্তে সামনের দম্পতিকে দেখে পুরোটা সামান্য কোঁচকায় নীলিমা। তার সময়ের যা দাম, তার মধ্যে বা নিম্নবিত্ত নাগালের মধ্যে নয়। আধ ঘন্টার কাউন্সিলিং এর জন্য 1000 টাকা ভিজিট। বেশিরভাগ ক্ষেত্রে একটা সিটিং এ কাজ হয় না, প্রক্রিয়াটি দীর্ঘসূত্রী। এদিকে তার নবাগত ক্লায়েন্টের পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় না তাদের বিত্ত বা সামাজিক অবস্থান নীলিমা মিত্রের চেম্বারে ঢোকার অনুমতি দেয়। তাই অবাক হয়েছেন নীলিমা, কিন্তু সেটা বাইরে প্রকাশ করা চলে না। তাই হাসিটা ঠোঁটে আলগোছে ঝুলিয়ে রেখে জিজ্ঞাসা করেন, বলুন কি সমস্যা? বউটির মিষ্টি মুখখানায় ধূসর ছায়া, রোগ বা শোকের। পরেরটি হওয়ারই সম্ভাবনা বেশি। সস্তার সিনথেটিক শাড়ি পরনে, সঙ্গে জাল জালে রং ওঠা ঢলঢলে সুতির ব্লাউজ, আঁচল দিয়ে গা ঢেকে রেখেছে। বর্ষার জল ভরা মেঘের মতো নরম শ্যামল গায়ের রং, সেদিতে মেটে খেজুর মোটা করে লেপা, দৃষ্টিতে শঙ্কিত ভাব। এরকম জায়গায় আগে কখনো আসেনি, বোঝাই যাচ্ছে। স্বামীটি মধ্যবয়সী, মাঝারি উচ্চতা, রোগা, গায়ের রং ফ্যাকাশে, দোক্তা খাওয়া খয়াতে দাঁত, চোখ দুটো জল জ্বলে অস্থির, যেন ভুল করে ফাঁকি দিয়ে এখানে ঢুকে পড়েছে। স্ত্রীকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই তরবরিয়ে বলতে শুরু করলো। তাতে বোঝা গেল লোকটি সব ততলা। টেনশনটা ডাক্তার, হ্যাঁ না? এমন অভিনব সার্টিফিকেট পেয়ে বাংলাদেশভাবে হতবিহ্বল হয়ে গেলেন নীলিমা। তারপর মাথা নেড়ে বলেন, আমার রেফারেন্স কোথা থেকে পেয়েছেন? লোকটা কি বুঝলো কে জানে, কতগুলো কাগজ এগিয়ে দিল। উপরের কাগজটাতে চোখ বুলিয়ে নীলিমার মুখে একটা বিরক্তির ভাব খেলে গেল। এসব সুব্রতদার কাণ্ড। এমন কাণ্ড মাঝে মধ্যে করে থাকে ও। সুব্রতদা নীলিমার দাদার বন্ধু। যৌবনকালে নীলিমার প্রতি তার কিঞ্চিত দুর্বলতা তৈরি হয়েছিল। এমন নয় যে ব্যাপারটা পুরোপুরি একতরফা ছিল, কিন্তু একে তো ডাক্তারি পাশ করে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে লম্বা সময় লেগে যায়। তার উপর সুব্রতদার বাড়ির অর্থনৈতিক অবস্থাও তেমন মজবুত ছিল না যে অন্তত সেটুকু দেখে মেয়ের বিয়ে দিতে চাইবেন নীলিমার বাবা। সুতরাং সুব্রতদা যখন এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপ করছে, সেই সময়ের রাঘবের সঙ্গে বিয়েটা হয়ে গেল নীলিমার। সেও নয় নয় করে 35-36 বছর আগেকার কথা। এরপরেও মাঝে মধ্যে দেখা যে হয়নি তা নয়, কথাও হয়েছে, তবে সংযত, নিকৃতে মাপা। প্রতিবারই নীলিমার মনে হয়েছে ভাগ্যিস। মনে মনে রাঘবের সঙ্গে তুলনা করেছেন। রাঘব সেই দেশের ঘোড়া যার উপর নিশ্চিন্তে বাজি লাগানো চলে। পারিবারিক ব্যবসাকে নিজের যোগ্যতায় শুধু বাড়ায়নি, সেটাকে নিয়ে গেছে অনতিক্রম উচ্চতায়। সুব্রতদা সেখানে মেডিকেল কলেজের ছাত্র পড়িয়েই কাটিয়ে দিল একটা আস্ত জীবন। নারী রোগ বিশেষজ্ঞ সে। ডাক্তাররা চাইলে কত রোজগার করতে পারে খুব ভালো করেই জানেন নীলিমা। অথচ মানুষটার উচ্চাকাঙ্ক্ষা নেই এতটুকু। বিয়ে করেননি, কোনো দায়িত্ব নেয়নি, যেটুকু আছে তাতেই তৃপ্ত। মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে একটা প্রাইভেট চেম্বার অবধি নেই। তিনি জিজ্ঞাসা করলে বলে, করবো অত টাকা দিয়ে? একা বোকা মানুষ, এতেই আমার দিব্যি চলে যায়। বাকি সময়টা পড়াশোনা করি, ঘুরে বেড়াই, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা মারি। এমনই উদ্যমহীন পুরুষ নীলিমার দুই চোখের বিষ। নিজের ভাগ্যকে ধন্যবাদ জানান তিনি। ভাগ্যিস বাবা জোর করে বিয়েটা দিয়েছিলেন রাঘবের সঙ্গে, নইলে আজ ছাত্র ঠেঙানো ডাক্তারের বউ হয়ে থাকতে হতো। আপাতত সামনের কাগজটাতে চোখ বোলান নীলিমা। কালীভদ্র সুব্রতদার রেফারেন্সে ক্লায়েন্ট আছে, আরো অনেক ডাক্তার এরকম ক্লায়েন্ট পাঠান নীলিমার কাছে। পার্থক্যটা হলো সুব্রতদার ক্ষেত্রে কমিশনটুকু দেওয়ার দরকার পড়ে না। তবে এই দম্পতিকে দেখে ঠিক আশা যাচ্ছে না। প্রেসক্রিপশনে লেখা রয়েছে, একবার মিসক্যারেজ হয়েছিল রোগিনীর, প্রায় 3.5 মাসের সন্তান ছিল গর্ভে। 4 বছর আগের কথা।
সেই থেকে আর গর্ভধারণ করতে পারেনি। অনেক চেষ্টাতেও সন্তান আসেনি, অথচ সব রকম পরীক্ষা করে দেখা গেছে কোনো শারীরিক সমস্যা নেই স্বামী স্ত্রীর কারোরই। গত 4 মাসে বার্ধক্য আত্মহত্যার চেষ্টা করেছিল রোগিনী। ডাক্তার হিসেবে সুব্রত দার মনে হয়েছে সমস্যাটা মানসিক। চেম্বার শেষ করে যখন বেরোলেন নীলিমা, ঘড়িতে রাত 9:15, মে মাসের শেষ সপ্তাহ। কদিন ধরে ভীষণ গরম পড়েছে, সুগ্রীব দোসর বাতাসের আর্দ্রতা। গাড়িতে উঠে পেছনের সিটে শরীরটা এলিয়ে দিলেন তিনি। ড্রাইভার বিকাশ এসে চাপাঙ্ক কমিয়ে আনলো। ঝিরঝিরে শীতের কণা শরীরে আদর বোলাচ্ছে, ঘাম শুকিয়ে আসছে, বাইরে কাছে গায়ে বাষ্প জমবেই। চোখ বুজে থাকে নীলিমা। আজকে চেম্বারে আসা দেহাতি বউটার মুখটা মনে পড়ছে। কনসালটেশন শুরু করার আগে সেক্রেটারিকে মেসেজ করে জেনে নিয়েছিলেন তিনি পার্টি পুরো পেমেন্ট করেছে কিনা। তারপর নিশ্চিত হয়ে শুরু করেছিলেন কথা বলা। কি বলবেন কি? বউটির মুখ দিয়ে কথা বের করাই ঝকমারি। কি নাম তোমার? জি কলাবতিয়া, পাশ থেকে বউটির স্বামী বলল। নীলিমা লিখে নিলেন। বয়স? বেশ নেই, 18-19 হবে, লোকটি বলল। নীলিমা চোখ তুললেন, তাকালেন বউটির দিকে। 18 না 19? বউটির মাথা আরো ঝুঁকে পড়েছে সামনের দিকে, মনে হচ্ছে যেন মাটিতে মিশে যেতে পারলে বেঁচে যায় সে। উত্তর দিল না কিছু। পুরুষটি বলল, 18 লিখে নিন। নীলিমা লিখলেন। মনে মনে হিসেব কষে দেখলেন মেয়েটির বয়স যদি সত্যি 18 হয়, তবে প্রথমবার গর্ভবতী হওয়ার সময় ছিল মাত্র 14। ভাবতে গিয়ে শিউরে ওঠেন তিনি। কিন্তু সেটা কয়েক মুহূর্তের ব্যাপার। অত্যন্ত পেশাদার নীলিমা মিত্র নিজেকে সামলে নিতে বেশি সময় নেন না। কি সমস্যা বলুন শুনে। পেন আর রাইটিং প্যাডটা পাশে রেখে আগ্রহী ভঙ্গিতে ঝুঁকে বসেন নীলিমা। লোকটি বলতে শুরু করলো, বাচ্চা হয় না, পূজা হবন হলো, ঝাড় ফুঁক করা হলো, তাবিজ উবিজ সব কুছ পড়ানো হলো, কত পয়সা জলের মতো বয়ে গেল, কিন্তু কাম হলো না। কক শোনা। ডাক্তার সাহেব বললেন কি টেনশন কে লিয়ে। নীলিমা এবার হাত তুলে থামান লোকটাকে, বলেন, আপনি চুপ করুন, ওকে বলতে দিন। কলাবতিয়া, তুমি বলো কি সমস্যা তোমার? কলাবতিয়া এবারেও উত্তর দেয় না। কোলের উপর জড়ো করে রাখা হাতে শাড়ির আঁচল পাকাচ্ছে। তুমি কথা না বললে তোমাকে আমি সাহায্য করব কিভাবে? এখানে যিনি তোমাদের পাঠিয়েছেন তিনি নিশ্চয়ই বলেছেন আমি ওষুধ বিশুদ্ধ দিই না। আমার সঙ্গে কথা বলো। এবার ফুপিয়ে উঠলো মেয়েটি। পাশে বসা লোকটার বুড়ো কোঁচকালো সামান্য। মেয়েদের ধমক দিয়ে বলো, ঠের যা বুড়বাক দৌড়ার রোমান। নীলিমার চল শক্ত হলো। লোকটার দিকে সোজাসুজি তাকিয়ে বললেন, আপনি বাইরে গিয়ে বসুন, আমি কলাবতীর সঙ্গে আলাদা করে কথা বলবো। আলাদা সে কিউ? লোকটার কণ্ঠস্বর সন্দিহান। বিরক্তির পারদ চড়ছে টের পান নীলিমা। তবু গলাটা যথাসম্ভব সংযত করে বলেন, নিয়ম, এখানে আমার নিয়ম চলে। সমস্যাটা যখন আপনার স্ত্রীর, আমি তার সঙ্গেই কথা বলবো, পরে প্রয়োজন মনে করলে আপনাকে ডেকে নেব। অসন্তুষ্ট মুখে উঠে দাঁড়ান লোকটা। নীলিমা পাত্তা দিলেন না। লোকটির বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করলেন তিনি। তারপর গলাটা যথাসম্ভব কোমল করে বললেন, কথা বলো কলাবতিয়া, চুপ করে থাকলে আমি তোমাকে কিভাবে সাহায্য করবো বলো। চোখ তুলে তাকালো বউটি। এতক্ষণ আটকে রাখা জলের ফোঁটাটা নেমে এলো গাল বেয়ে, একের পর এক অঝরে। সে অবস্থাতেই খোঁপাতে খোঁপাতে বলল, उन्हें आप बोलिए ना मैडम जी, मुझे बच्चा नहीं चाहिए, माँ नहीं बनना है मुझे। নীলিমার দামি কালো সেদান গাড়িটা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে জ্যাম ঠেলে। জানলার বাইরে ব্যস্ত মহানগর। নির্দিষ্ট দূরত্বে আলো, যে আলো তোমায় জানাবে কখন থামতে হয়, কতটুকুই বা চলতে হবে। থামতে জানতে হয়, কে যেন কবে বলেছিল, কতদিন আগে। মস্তিষ্কের ধূসর কোষের আলো আবছায়ার মাঝে ঘাই মেরে উঠেই ডুব যায় স্মৃতি। আবছা চোখ ধরা সাদা কালো সেলুলয়েড রিলের বিলম্বিত চলনের মতো। রাঘবের মায়ের প্রকৃতি ও ব্যক্তিত্ব দুটোই ছিল প্রবল। বেশি কথা বলতেন না, কেউ বললে সেটা পছন্দও করতেন না। সারা বাড়ি জুড়ে তার অকথিত দাপট সংসারে পা দিয়েই বুঝেছিল নীলিমা। এ বাড়িতে পুরুষেরা টাকা রোজগার করে, ঘরের ব্যাপারে মাথা গলানোর অনুমতি তাদের নেই। সেখানে রাঘবের মায়ের কথাই শেষ কথা। তা বলে শুধু যে সংসারটুকু চৌহদ্দিতে আবদ্ধ ছিলেন তিনি, তা নয়। রীতিমতো আধুনিকা ছিলেন, গ্রাজুয়েট, সভা সমিতি সমাজ সব নিয়ে চলতেন। শুধু চলতেন না, উচ্চ সমাজের মুকুটে শিরোমণি হয়ে বিরাজ করতেন। রীতিমতো আলোক প্রাপ্তা নারী, নিয়ন আলোর মতো। অন্যকে আলোকিত করতে পছন্দ করতেন, তবে সেই আলোর রং হোক বা মাত্রা সবটাই ঠিক করতেন নিজের ইচ্ছে মতো। বিয়ের আগেই কথা হয়ে গিয়েছিল লেখাপড়াটা শেষ করবে নীলিমা। লেখাপড়া
চলেছে তাই। পাড়া গায়ে তো নন এরা, সুতরাং রান্না বান্না হেসেল বা সংসারের কোটজাটি নিয়ে নীলিমাকে মাথা ঘামাতে হয়নি কোনোদিন। ওসবের জন্য লোক আছে। নতুন বউয়ের একমাত্র কাজ হলো এবাড়ির যোগ্য হয়ে ওঠা। ও কি এমন জড়ভরতের মতো শাড়ি ফাড়ি পরে কোথায় চললে? নীলিমা অধঃপতন। জেঠি শাশুড়ি চায়ের নেমন্তন্ন করেছেন, নতুন বউ শাড়ি পরবে না তো কি পরবে? কিটি পার্টিতে তুমি ওই পরে যাবে? কিটি পার্টি? নীলিমা চুপ, ভুল হয়ে গেছে। অমন করে হাত দিয়ে খাচ্ছ কেন? অমন করে হা হা করে গলার সিরিয়া ফুলে হাসছে কেন? এটিকেট শেখনি? অমন করে পা ছড়িয়ে বসেছো কেন? বৃষ্টি লাগছে দেখতে। অত গয়না পরে সোনার দোকান সেজে পার্টিতে যাচ্ছ? ইংরেজিতে কথা বলায় সরগড় হতে হবে, আপাতমস্ত গ্রুমিং দরকার। নীলিমার লেজুরটুকু বড়ই ব্যাকডেটেড। বাড়িতে সোসাইটিতে তাই নীলি, শুধুই নীলি। বর্ণটুকুর সঙ্গে সঙ্গে জন্মসূত্রে পাওয়া আসল মায়েরও যোগ ছিন্ন হতে বসেছে, কারণ ওরা আমাদের মতো নয়। নীলিকে শ্বশুর বাড়ির মতো হতে হবে, হবেই। তার নীলিমা আপত্তি ছিল না তাতে, বরং ছোট শিশু যেমন নতুন খেলনা পেলে মেতে ওঠে, নীলিমাও তার নতুন যা কিছু আয়ত্ত করে চলেছিলেন পরম যত্নে। ছেড়ে আসা জীবনকে বারবার প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছিলেন তিনি। ঘষে মেজে নিজেকে পালিশ করতে করতে প্রাণপণ চেষ্টায় মুছে ফেলছিলেন মাতৃগর্ভের সোঁদা গন্ধটুকুও। রাঘব খুশি, কারণ তার মা খুশি। মহার্ঘ সব উপহারে ভরে উঠছিল নীলিমার দেরাজ, আলমারি, ঘর ও মন। মনে হচ্ছিল ভাগ্যিস ভাগ্যিস বাবার কথায় রাজি হয়ে গিয়েছিলেন। ভাগ্যিস সুব্রতদাকে বিয়ের জেদ ধরে রাখেননি। নিজের সেই লটারিতে হঠাৎই জিতে যাওয়া জীবন নিয়ে গর্বে ভরে উঠেছিল নীলিমা। উঠেছিলেন, ঠিক তখনই টের পেয়েছিলেন মা হতে চলেছেন। মাতৃত্ব কথাটা মনে হতে দেহাতি বউটার মুখে মনের পর্দায় ভেসে উঠল নীলিমার। কি যেন নাম? কলাবতিয়া। কলাবতিয়া মা হতে চায় না। নারীর যা পরম প্রিয়, সে মাতৃত্বের আনন্দ থেকে নিজেকে স্বেচ্ছায় বঞ্চিত রাখতে চাইছে সে। কেন কলাবতিয়া? কি হয়েছে খুলে বলো আমাকে। কিচ্ছু হয়নি। তুমি আমাকে যা যা বলবে সেসব কথা এই ঘরের বাইরে যাবে না, কেউ জানবে না। তুমি না চাইলে তোমার স্বামীও নয়। তাতে বউটা খুব বেশি আশ্বস্ত হলো বলে মনে হলো না নীলিমার। চুপ করে খোঁপাচ্ছে। নীলিমা আর চোখে দেওয়াল ঘড়ির দিকে তাকালেন। 10 মিনিট পার হয়ে গেছে ইতিমধ্যে। এই অবোধ নারী কি আদৌ জানে তার সময়ের মূল্য? বিরক্ত হচ্ছেন তিনি, ক্লান্তি বোধ করছেন। এই নারীর সামাজিক অবস্থান ভেতরে ভেতরে নীলিমাকে বিব্রত করছে, ব্যস্ত করছে। মনে হচ্ছে এখন অন্য কোনো ক্লায়েন্ট যদি একে তার চেম্বার থেকে বেরোতে দেখে, তাহলে কি তার বিরূপ ধারণা হতে পারে। কিন্তু কিচ্ছু করার নেই, এরা পুরো টাকা পেমেন্ট করেছে, সুতরাং নীলিমাকে সার্ভিস দিতেই হবে। আমার বাচ্চি একইভাবে ফোবাতে ফোবাতে বলল কলাবতিয়া। আমাকে বলেছে আমার কোখ শাপিত। মানে? ভুরু ফোঁচকান নীলিমা। মতলব আমার কোখে ভগবান কোনো বাচ্চা ভেজবেন না। তোমার বাচ্চি? তোমার তো সন্তান নেই তাই না কলাবতিয়া? হ্যাঁ না, ও आई तो थी, रह नहीं पाई, চলে গেল আমার বাচ্চি। ও আমাকে রোজ বলে, মাই कोई बच्चा আসবে না তোর কক্ষে, কোনোদিন না, आएगा तो मर जाएगा। নীলিমা রাইটিং প্যাডে লিখলেন হ্যালুসিনেশন, সিজোফ্রেনিয়া। মুখে জিজ্ঞেস করলেন, তোমার মেয়ে তোমাকে এসব বলে? তুমি দেখতে পাও ওকে? উপর নিচে মাথা নাড়ালো কলাবতিয়া। হ্যাঁ জি, ও তো আমার সঙ্গেই থাকে, এখনো আছে, এই তো বসে আছে। কলাবতিয়ার পাশের খালি চেয়ারটার দিকে তাকালেন নীলিমা। একটু আগেও এখানে ওর স্বামী বসেছিল। শির দানা দিয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল তার, কেন কে জানে। অথচ এরকম পরিস্থিতি তো আকাশে নতুন নয়। একটু সময় নিয়ে মুখের হাসিটা ফিরিয়ে আনলেন নীলিমা। জিজ্ঞাসা করেন, তাই তা কি করছে ও এখন? কলাবতী একটু অদ্ভুত দৃষ্টিতে তাকালো নীলিমার দিকে, তারপর বললো, আপনাকে দেখছে। আমার বাচ্চি বলছে আপনি কিচ্ছু করতে পারবেন না, আমার কোক ভরবে না, ও কিছুতেই ভরতে দেবে না। কথাটা নীলিমার অহমিকাকে আঘাত করলো। একটু ব্যঙ্গের স্বরে তিনি বললেন, এই কথা বলছে তোমার বাচ্চি? আমি কিছুই করতে পারবো না? আচ্ছা কলাবতী, একটা কথা বলো তো, তোমার বাচ্চা তো গর্ভেই মারা গেছিল, তুমি কিভাবে জানলে গর্ভে ছেলে ছিল কি মেয়ে? হঠাৎ খিক করে হেসে উঠলো কলাবতিয়া। হাসতে হাসতে বললো, আপনি তো বহুত মূর্খ অপরাধ হলেন। জানে নাকি, প্রায় 3 মহিনা হয়ে ডাক্তার সাহেব বলে দেয় মুন্না না মুন্নি আসছে। আমাদের গাঁও এরকমই হয়। আমি তো জানতাম, সবাই জানতো, কিন্তু এখন তো ফিটাসের জেন্ডার প্রোটেকশন ইলিগাল। আশ্চর্য তো। মতলব সবাই জেনে গেল আমার কোখে মুন্নি এসেছে, তাই তো? তাই তো? তাই তো কি? কলাবতীর চোখ দুটো চলছে। বললো, তাই তো মুন্নিকে ওরা জিন্দা আমার গোদ মে আসতে দিল না।
केटे टुकड़ो टुकड़ो करके बाहर ले आया डाक्टर ने। विस्फारित चोखे कलावती और मुखेर दिके ताकिये आछे नीलिमा। इतना डान हाथे तर्जनी मध्यमा और बृद्धांगुष्ठ दिए आकार देखालो नीलिमा। इतना छोटा छोटा मांस के टुकड़ा, खून, बहुत दर्द हलो मैडम जी, एखोनो दर्द करे, खूब दर्द। बोलते बोलते जेन যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে কলাবতিয়া। তলপেট চেপে ধরেছে দুই হাত দিয়ে। নীলিমা চেয়ার ঠেলে কলাবতিয়ার পাশে গিয়ে ওর পিঠে হাত রাখলেন। তিনি জানেন এটা সাইকোজেনিক পেইন, কল্পনা আর বাস্তবের মধ্যে সীমারেখা মুছে যায়। এরকম ক্ষেত্রে মনের অসুখ শরীরে প্রকট হয়ে দেখা দেয়। কলাবতিয়া জল খাবে? উত্তর আসে না। কয়েক মিনিট কাটে। ধীরে ধীরে মাথা তোলে কলাবতিয়া, সোজা তাকায় নীলিমার চোখের দিকে। কি তীব্র ধারালো সেই দৃষ্টি। বিকাশ একবার কাঁকুর গাছি যাবো, ক্লান্ত গলায় বলল নীলিমা। বিকাশ প্রশ্ন করে না, তার অধিকার শুধু নির্দেশ পালনে। আজ থেকে 35 বছর আগে বিকাশের বাবা মুকুন্দ রাঘবের বাবার গাড়ি চালাতেন। তখনও কোনোদিন প্রশ্ন করেননি তিনি। বাচ্চা এখন ইচ্ছে যে লোকে কি বলবে, ঘৃণায় নাক কুঁচকেছিলেন নীলিমার শাশুড়ি। নীলিমার গর্ভে তাদের বংশের সন্তান এসেছে, প্রথম সন্তান। এতে কে কি ভাববে সেদিন বুঝে উঠতে পারেননি নীলিমা। ও নীলি, মাই পুয়ার গার্ল, বিয়ের 5 মাসের মধ্যে প্রেগন্যান্সি, দ্যাটস অ্যাবসার্ড। বাবু সবই ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে, এখন কবছর মন দিয়ে কাজ করবে, সব বুঝে নেবে। এখন ওর প্রফেশনালি গ্রো করার সময়, তুমি ওর পাশে থাকবে, ওকে সাপোর্ট করবে। সেখানে এখন বাচ্চা কাচ্চা নিয়ে লেজে গোবরে করার সময় নাকি? আর তোমারই বা কি বয়স, বাচ্চা নেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। নীলিমা অবাক হয়েছিল, রাঘবের মুখের দিকে তাকিয়েছিল। রাঘব নীলিমার কাঁধে হাত রেখে বলেছিল, মা ইজ অ্যাবসলিউটলি রাইট নীলি, আমরা বাচ্চা পরেও নিতে পারবো। কিন্তু কথাটা শেষ করতে পারেনি নীলিমা, তলপেটে হাত রেখেছিল। ওখানে একটা প্রাণ আছে, তার সন্তান, তার রক্ত। এর ঠিক 5 দিন পরে এক রাতে একটা মেটার্নিটি হোমে নিয়ে যাওয়া হয়েছিল নীলিমাকে। এঁদো গলির ভেতরে দোতলা বাড়ি। তারা বিত্তশালী আধুনিক শ্বশুর বাড়ির উপযুক্ত জায়গা সেটা নয়। অন্ধকার সাথে আলো বাতাসহীন, পাশে নালা দিয়ে বইছে ময়লা, বিষ্ঠা, তীব্রগন্ধি তরল, রক্ত মজ্জা। হড়হড় করে বমি করেছিলেন নীলিমা। সঙ্গে সেদিন শুধু ছিল বিকাশের বাবা মুকুন্দ। জাবদা খাতায় নীলিমার নাম লেখা হয়নি। স্বামী স্ত্রী হিসেবে লেখা হয়েছিল মুকুন্দ ও তার স্ত্রীর নাম। নীলিমার গর্ভে সন্তান আসার সত্যটুকু পর্যন্ত নিঃশেষ এ মুছে ফেলে হয়েছিল সেই রাতে। পরবর্তী মাসখানেক তীব্র অবসাদে ভুগেছিলেন নীলিমা। তারপর উঠে বসেছিলেন একদিন, দরজা খুলে অন্ধকার ঘর ছেড়ে আলোতে পা রেখেছিলেন। পরে কয়েক বছর শুধু আলোই আলো। রাঘব ব্যবসায় প্রচুর উন্নতি করেছেন, বন্যার জলের মতো টাকা আসছে। দেশে বিদেশে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন নীলিমা। সভা সমিতি পার্টিতে যাচ্ছেন শাশুড়ির ছায়া থেকে বেরিয়ে। তখন সেই নীলিমিত্র মধ্যে চেষ্টা করলেও খুঁজে পাওয়া সম্ভব ছিল না নীলিমা বসু নামে বোকা মেয়েটাকে। সেরকম সময় একটা পার্টিতে নীলিমার সঙ্গে হঠাৎই দেখা হয়ে গেছিল সুব্রত দা। নীলিমা না? বিস্মিত মুখে জিজ্ঞাসা করেছিল সুব্রত। আরে সুব্রত দা? বুড়োটা আশ্চর্য সুন্দর করে একদিকে বাঁকিয়ে বলে উঠেছিল নীলিমা। নীলিমা অবশ্য এসব পারত না, নীলিমিত্র পারে। বেশ খানিক্ষণ কথা হয়েছিল দুজনের মধ্যে সেদিন, যদি সেটা বেশিরভাগটাই একতরফা ছিল। কলকল করে কথা বলে চলেছিলেন নীলিমা, তার সৌভাগ্যের কথা, সুখের কাহিনী। চুপ করে শুনেছিল সুব্রত, মুখে ভাসছিল বিষাদের কালো মেঘ। পার্টি থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে বলে উঠেছিল, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে নীলিমা। থমকে দাঁড়িয়েছিলেন নীলিমা, তাকে তখন দেখাচ্ছিল হাল ভাঙা নৌকোর মতো অসহায়। পার্টির মোহময় আলো দামি প্রসাধনের আড়াল থেকে নীলিমার ক্লান্তি খনন করে তুলে এনেছিল সুব্রতদা। নীলিমার সামনে থেকে যেন একটা ঝকমকে রঙিন পর্দা ছিঁড়ে ফেলেছিল এক টানে। ভয় পেয়েছিলেন নীলিমা, অস্থির হয়ে উঠেছিলেন। অনেক কথা বলতে চেয়ে কণ্ঠরোধ হয়েছিল তার। সুব্রত বলে উঠেছিল, বড় বেশি ছুটছো তুমি নীলিমা, একটু থামো। কোথাও একটা থামতে জানতে হয়। এরও 4 বছর পরে প্রথমে পুত্র, পরে এক কন্যা সন্তানের মা হয়েছেন নীলিমা। জীবন তাকে সব দিয়েছে অঞ্জলি করে। থেমে যাননি তিনি। লেখাপড়াটাকে কাজে লাগাতে চেয়েছিলেন, চাকরির সুযোগও এসেছিল। শাশুড়ি চাননি, বলেছিলেন করতে হলে প্রাইভেট প্র্যাকটিস করো, চেম্বারের ব্যবস্থা হয়ে যাবে। তা হয়েছিল ব্যবস্থা। ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত চেম্বার। বিজ্ঞাপন ও যোগাযোগের কারণে ক্লায়েন্ট পেতে অসুবিধা হয়নি। হোঁচট খেতে হয়নি একটি বারের জন্য। পেছন ফিরে আর টাকা নেই নীলিমা মিত্র। এসে গেছি ম্যাডাম, সামনের ড্রাইভিং সিট থেকে বলে উঠল বিকাশ। মাথার মধ্যে হাত যায় নীলিমা। কলিতারিফ কোথায় ছিল? 35 বছর কম সময় নয়, জায়গাটা বদলে গেছে পুরোপুরি। এদো গন্ধ ছেড়ে ফেলে পুরো দস্তুর শহরে আবরণে
সাজিয়ে নিয়েছে নিজেকে। সেই অন্ধকার গলিটা এখন কোথায় খুঁজবে নীলিমা? তুমি গাড়ি দাঁড় করো, আমি আসছি। বিকাশ হুকুম তামিল করে, শুধু তার ভুরুর মধ্যে দুশ্চিন্তার ভাঁজ গভীরতর হয়। গাড়ির দরজা খুলে রাস্তায় পা রাখেন নীলিমা। ব্যস্ত রাজপথের প্রাণের উষ্ণতা তাকে ছুঁয়ে বাষ্প হয়ে জমে, গাড়ির জানলার কাচের মতো। ভেতরের বরফটা কবে থেকে যেন জমে জমে হিমশৈল হয়ে উঠেছে। সুব্রতদা একদিন থামতে বলেছিল তাকে। নীলিমা বলতে পারেনি চলাই তার নিয়তি, থামতে হলে গলে যাবেন তিনি, বাষ্প হয়ে ফুরিয়ে যাবেন। তার চেয়ে এই ভালো নীলি মিত্র, কেরাব রাঘব মিত্র, হাসি আলো উৎসব। কিন্তু আজকের দিনটা আলাদা, অন্যরকম। নীলিমা এগিয়ে চলেছেন, চারদিকে ঘর ঘেরটা মানুষের ঢল, তার দিকে তাকাচ্ছে না কেউই। নীলিমা মিত্র রাস্তা দিয়ে হেঁটে চলেছেন একা। রাস্তার দুই পাশে ঝলমলে আলো, বিশাল বিশাল সব হোর্ডিং, সৌভাগ্যের বিজ্ঞাপন। কি কত সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেই সৌভাগ্যকে কিনে নিতে পারে তারই পরীক্ষা চলছে। এত আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে নীলিমার। তিনি জানেন এরই মাঝে কোথাও লুকিয়ে আছে একটা অদৃশ্য গলি, যার পাশে নর্দমা দিয়ে বয়ে যাচ্ছে পুঁতিগন্ধময় দেহাংশ, বজ্র, কষ্ট, অতীত। যা কিছু ত্যায্য, যা কিছু টুকরো টুকরো করে কেটে ফেলে দিতে হয় ভালো থাকার জন্য। নীলিমার পাশে পাশে হাঁটছে কলাবতিয়া, খিলখিল করে হাসছে। ও বলছে, আজকে হবে না ম্যাডাম জি, আমার মুন্নি বলেছে। বিরক্ত হয়ে ওঠে নীলিমা। সুব্রত তাকে বলতে হবে এই কলাবতিয়াকে তার কাছে না পাঠাতে। হাঁটতে হাঁটতে সুব্রত ফোন নম্বর খোঁজে, সে মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে নেই, কোথাও নেই, কিন্তু থাকার তো কথা ছিল। আস্ত একটা নাম্বার একটা মানুষ কিভাবে মুছে যেতে পারে? কলাবতী হেসেই চলেছে। ভুল বলেছে তোমার মুন্নি, হিসিস করে বলেন নীলিমা। কলাবতী আর দু চোখে আধার ঘনায়, নরম গলায় বলে উঠেছে, আমার মুন্নি কখনো ভুল বলে না ম্যাডাম জি। আপ তো খুদ হি খুদ কো হারিয়ে ফেলেছেন, যে হারিয়ে যায় সে কখনো ফেরে না। নীলিমা মিত্র দুই হাত দিয়ে দুই কান চেপে ধরেন, শুনবেন না তিনি কলাবতিয়ার কথা, ওর মুন্নির কথা। এই মুহূর্তে তিনি পাগলের মতো খুঁজছেন সেই গলিটা, খুঁজেই চলেছেন। দূর থেকে গাড়িতে বসে তাকে লক্ষ্য করে এগোচ্ছে বিকাশ। এবার সে মোবাইল আর মালিক রাঘব মিত্রের নাম্বার ডায়াল করলো। কি ব্যাপার, নীলিমা কোথায়? সব সুর চাপা ও ততোধিক বিরক্ত গলায় জিজ্ঞাসা করলেন রাঘব। কাকুর কাছেতে স্যার, দ্বিধা জড়িত স্বরে উত্তর দিল বিকাশ। আবার? বিকাশ চুপ করে থাকে। বাড়ি নিয়ে এসো, আসতে না চাইলে ধরে নিয়ে এসো, 2 দিন অন্তর অন্তর ওই এক ঝামেলা। তুমি বা কি বলে নিয়ে গেলে? রাগী ঘনঘনে গলা বলে ওঠেন রাঘব মিত্র। বিকাশ দীর্ঘশ্বাস চাপল। ছোটবেলা থেকে এ বাড়িতে আসছে সে। আগে তার বাবা এখানে গাড়ি চালাতো। এ বাড়ির কোনো ইতিহাসই তার অজানা নয়, তাই বলল, আপনি চিন্তা করবেন না স্যার, আমি বাড়ি নিয়ে আসবো। বিকাশ জানে একটু পরেই নিজেই ফিরে আসবেন নীলিমা মিত্র। পেছনের সিটে বসে শিশুর মতো কাঁদবেন পুরো রাস্তাটা। প্রতিবারের মতো গলিটা খুঁজে পাওয়া হবে না তার এবারে। সমাপ্ত। 3 রঙের ফুল। শাশ্বতী হাতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিতে দিতে বলল, এখনো আগের মতোই ব্যথা আছে? সোমপ্রভা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলেন, এ ব্যথা সহজে যাবে না, তাড়াতাড়ি করো। শাশ্বতী হাসলো। কথায় কথায় এত রেগে যান কেন বলুন তো? রাগলে আপনার শরীর খারাপ হয়, বোঝেন না? হোক, ওসব নিয়ে তোমার মাথা ব্যথা করতে হবে না। তাহলে কি করবে? অন্য সময় তো বলেন তুমি ছাড়া আমার কেউ নেই। ভুল বলি, আমি একা ছিলাম, একাই থাকবো, একা একাই একদিন মরেও যাব। যেদিন স্বামী মরেছে সেদিন থেকেই আমি একা। যে মেয়েরা কিচ্ছু করে না, স্বামী বলে তাদের কিছুই থাকে না। তোমাদের মতো লেখাপড়া করে চাকরি বাকরি করার সুযোগ আমরা পাইনি। মা বাবা নামমাত্র পড়িয়ে বিয়ে দিয়ে বেঁচেছিল। ভাই বোন মিলিয়ে 7 জন ছিলাম। পড়াশোনার ক্ষেত্রে ছেলেরা অগ্রাধিকার পেয়েছিল। তবু মিনুটা নিজের জেনে অনেকটা লেখাপড়া শিখে চাকরিও পেয়েছিল। তখন বুঝিনি স্কুল ছাড়িয়ে বাবা যখন বিয়ের কথা বললো, অমনি আল্লাদে আটখানা হয়ে যেই করতে করতে বিয়ের পিড়িতে বসেছিলাম। তুমি আমার কষ্টটা বুঝতে না। সোমপ্রভার এসব গল্প কয়েক হাজার বার শুনেছে শাশ্বতী। রাগ হলেই শুরু করেন। কে শুনলো আর শুনলো না, ওদিকে কোনো খেয়ালই থাকে না। আসলে এসব তিনি নিজেকেই শোনান, এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করেন কিংবা সান্ত্বনা খুঁজে পান। ব্যান্ডেজ বাঁধা শেষ করে শাশ্বতী বলল, আমারও তো স্বামী নেই। স্বামী একজন মানুষ, আর মানুষের মৃত্যু বলে কয়ে আসে না। যে মানুষটি মরে যায় সে আর একটা মানুষের সবকিছু কি করে নিয়ে যেতে পারে? হ্যাঁ মানছি, আপনার কোনো চাকরি ছিল না, পরনির্ভরশীল ছিলেন। পুরুষতান্ত্রিক সমাজের কুফলগুলি আপনাকে পুরো মাত্রায় ভোগ করতে হয়েছে। কিন্তু আপনি বেশ কিছু ভালো মানুষের সান্নিধ্য পেয়েছেন। সবাই সবটা পায় না, যেটুকু পাওয়া যায় সেটুকু আঁকড়েই বাঁচতে হয়, তাই না? তা ঠিক। মনটি একটা গান চালায়, সব পেলে জীবন নষ্ট জীবন। আমি শুনি, বেশ লিখেছে ছেলেটা।
শাশ্বতী বুঝতে পারলো রাগ কমছে ভদ্রমহিলার। আগে এতটা ছিল না, সত্তর পেরোনোর পর থেকে চিড়চিড়ি ভাবটা বেড়েছে। মেনে নিয়েছে শাশ্বতী। রাগ পড়লে মাটির মানুষ। রণজিৎ অসম্ভব ভালোবাসত মাকে। ওর অতিমাত্রায় মাতৃভক্তি দেখে শাশ্বতী মাঝে মাঝে বিরক্তি বোধ করত। কোনো কোনো সময় সমপ্রভার উপর খুব রাগ হতো, ওর অভিসন্ধি নিয়ে সন্দেহ হতো। রাগের মাথায় কটূক্তি করতেও ছাড়েনি, তবে উনি এ বিষয়ে কখনোই পাল্টা দিতেন না, বরং হেসে লঘু বলার চেষ্টা করতেন। তার চেয়েও বড় কথা, এইসব কথা কখনোই ছেলের কানে তুলতেন না। হঠাৎ এক ঝড় জলের রাতে রণজিতের অ্যাটাক হলো, ম্যাসিভ অ্যাটাক। প্রপার ট্রিটমেন্ট করার জন্য কোন রকম সুযোগ না দিয়ে পৃথিবী ছেড়ে চলে গেল, মাত্র 43 বছর বয়সে। মানটি তখন 12 বছর বয়স। অকালে বিধবা হয়ে দিশেহারা হয়ে পড়েছিল শাশ্বতী। মাতার অবলম্বন বলতে মেয়ে মানটি আর একটা সরকারি চাকরি, যে চাকরি করা নিয়ে রণজিতের আপত্তির শেষ ছিল না। বারবার বলতো, আমি থাকতে তোমার চাকরি করার কি প্রয়োজন, তুমি ঘর সংসার সামলাও। সম্প্রভা মুখে কিছু না বললেও মনে মনে রণজিৎকে সমর্থন করতেন, বোঝানোর চেষ্টা করতেন মেয়ে মানুষ বাইরে গেলে সংসারের বাঁধন আলগা হয়। কিন্তু শাশ্বতী কখনোই ওই একটা জায়গায় নত হতো না, উল্টে ওদের বোঝানোর চেষ্টা করতো স্বনির্ভরতা শুধু প্রয়োজন নয়, একটা আইডেন্টিটি, একটা আত্মবিশ্বাস। রণজিতের মৃত্যুর পর ওর ভাই শুভজিৎ মাকে নিয়ে যেতে এসেছিল। শুভজিৎ ফিনান্স ডিপার্টমেন্টের মস্ত অফিসার, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, সরকারি বাংলো, চাকর বাকর, হরেক রকম সুযোগ সুবিধা, দারুণ চাক চমকপূর্ণ জীবন। সেই সময় এক রাতের সমপ্রভা শাশ্বতীর ঘরে এসে কাতর গলায় বলেছিলেন, বৌমা, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল, একটু শুনবে? শাশ্বতী অবাক হয়ে বলেছিলেন, কি কথা? তুমি আমাকে রাখবে মা? আমি এই ভিটে ফিরে শুভর ওখানে যেতে চাই না। ওদের জীবনযাপনের সঙ্গে আমার মেলে না, আমার অসহায় লাগে, দম বন্ধ লাগে। শাশ্বতী পত্রপাঠ বিদায় করে দিতে পারত। শাশুড়ির ভরণ পোষণ দেখভালের দায়িত্ব কখনোই বিধবা পুত্রবধূর উপর বর্তায় না। যেখানে তার আরো এক ছেলে বর্তমান এবং যথেষ্ট সক্ষম, তবু সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেনি শাশ্বতী। সময় চেয়েছিল, বাপ মোরা একটি মেয়েকে মানুষ করার দায়িত্ব তার কাঁধে। আরো একটা মানুষের দায়িত্ব নেওয়া কি চারটিখানি কথা? অত বড় চাওড়া কাঁধ কি শাশ্বতীর আছে? যেতে যেতে সম্প্রভা বলেছিলেন, ওখানে থাকলে আমি নির্ঘাত মারা যাব। শুভ তো রণর মতো নয়, মা বলে আপনি এর কাছে আলাদা কেউ নয়। আমাকে নিতে এসেছে সমাজের চোখে নিজের দরজটা বজায় রাখার জন্য। ওখানে নিয়ে গিয়ে আসবাবের মতো ফেলে রাখবে। আমি তোমার অবস্থাটাও বুঝতে পারি, তুমি মেয়ে মানুষ, তার উপর তোমার কাঁধে মেয়ে মানুষ করার গুরু দায়িত্ব। তবু একবার ভেবে দেখো মা, আমার যেটুকু শক্তি আছে সবটুকু দিয়ে তোমার ঘর সামলাতে সাহায্য করব। বলতে বলতে কেঁদে ফেলেছিলেন। সে কান্নার কয়েক ফোঁটা জলই শাশ্বতের বুকে বিরাট ঢেউ তুলেছিল। পরের দিন জবাব দিয়েছিল, রাখতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? সম্প্রভা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করেছিলেন। শুভজিতের কাছ থেকে আপনি একটি টাকাও নিতে পারবেন না। আমার মাইনে দিয়ে যেমন চলবে তেমন করেই আপনাকে থাকতে হবে। পারবেন? খুব পারবো। শুভর টাকা আমি নিতেও চাই না। তুমি অনুমতি দিলে আমি আজই ওকে চলে যেতে বলে দেব। ও যদি সত্যি সত্যি আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছে থাকতো তাহলে অবশ্যই বউকে সঙ্গে নিয়ে আসতো। আমি জানি ওরা মনে মনে চাই আমি যেন না যাই। এটাও জানি আমার সিদ্ধান্ত শোনার পর শুভ একচোট অভিনয় করি অনেক আবেগের কথা বলবে, সবশেষে বলবে, তোমার খরচ বাবদ মাসে মাসে এত টাকা পাঠিয়ে দেবো। ওর কাছে টাকাই সব, তুমি দেবো না। তোমার সম্মান আমি নষ্ট হতে দেবো না। মন্টির এখন 20, সেকেন্ড ইয়ার, ইংলিশ অনার্স, বেথুন কলেজ। বাবার খুব ইচ্ছে ছিল মেয়েকে ডাক্তারি পড়ানোর, কিন্তু মেয়ের একদমই ইচ্ছে নেই। শাশ্বতী জোর করেনি, শুধু বলেছিল কোন টেকনিক্যাল লাইন নিয়ে পড়লে ভালো করতিস, জেনারেল লাইনে চাকরি বাকরি কোথায়। মানটি শোনালি মায়ের কথা। বাপ আদুরে মেয়ে, ভীষণ জেদ। বাপ মারা যাওয়ার পর কিছুদিন কেমন যেন হয়ে গিয়েছিল, ঠিক মতো খেত না, পড়তো না, সবসময় খিটখিটে মেজাজ, কিছু বললেই খেপে উঠতো, শাসন করা তো দূরের কথা। বাবার মৃত্যু শোক মেয়েটার ভিত নাড়িয়ে দিয়েছিল। সে কথা চিন্তা করে শাশ্বতী কোনোদিন মনটিকে কড়া কথা বলেনি। যখন যা আবদার করেছে নীরবে মেনে নিয়েছে। এখন মনে হয় সেটা চরম ভুল ছিল, কারণ কখন যেন মেয়েটা হাতের ফাঁক দিয়ে গলে নিচে পড়ে গেছে। মনটি আর তার নেই। এখন ওর অন্য সত্তা, অন্য চাহিদা, অন্য জীবন দর্শন। বখাটে টাইপের বন্ধু বান্ধব, বেলাগাম তাদের মুখের ভাষা। যেসব জিনিস মনটি পছন্দ করে না, মনটি পছন্দ করে সেগুলো কোনো ভদ্র ঘরের মেয়েরা করে না। এসবের দায় শাশ্বতীকেই নিতে হবে, কারণ বাবা না থাকলে সে মেয়েকে সামলানোর দায়িত্ব মায়েরই থাকে। কিন্তু সব দোষ কি শুধু শাশ্বতীরই? হাড় ভাঙা পরিশ্রম করে সংসার নামক গাড়িটাকে সচল রাখতে গিয়ে সব দিকে নজর দেওয়ার সুযোগ সে পায়নি। ঠাম্মার হাতে সঁপে দিয়ে চলে গিয়েছে অফিস,
সন্ধ্যার পর বাড়ি ফিরে যতটুকু সময় পেয়েছে ওর পড়াশোনার খবর নিয়েছে, সাধ্যমতো দেখিয়ে দেওয়ারও চেষ্টা করেছে, কিন্তু মান্টি তার কাছে পড়ার আগ্রহ দেখায়নি কোনোদিন। তাই ওর কোথাও সমস্যা আছে শুনিয়ে প্রাইভেট টিউশনের ব্যবস্থা করে দিয়েছে। আর কি করতে পারতো শাশ্বতী? কোনো অজ্ঞাত কারণে মান্টি কোনোদিন মাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি, চেষ্টা করে বুঝতে পারেনি শাশ্বতী। একটু বড় হওয়ার পর থেকে মান্টি ঠাম্মাকেও পছন্দ করতো না, কারণ সমুদ্র ওর আচার আচরণ নিয়ে কটূক্তি করতেন, আবার আদর করে ভালো মন্দ বোঝানোরও চেষ্টা করতেন। অতিরিক্ত জেদের জন্য কোনোটাই মেনে নিতে পারত না মান্টি। সম্প্রভা দোষ দিতে ছাড়েনি শাশ্বতীকেও। সম্প্রভার আক্ষেপটা বুঝতে পারত শাশ্বতী। মনে মনে তিনি নাতনিকে অসম্ভব ভালোবাসতেন, ওকে নিয়ে স্বপ্ন দেখতেন, কিন্তু মান্টি সেসব অনুভূতি বিন্দুমাত্র উপলব্ধি করতে পারত না, চেষ্টাও করত না। দুর্ভাগ্যের বিষয়, সম্প্রভা নিজের চোখেই একদিন স্বপ্নটা চুরমার হতেও দেখেছিলেন। তখন মান্টি ক্লাস 11-এ পড়ে, উঠতি বয়স, শরীরে যৌবনের পূর্বাভাস। সুজয় নামে যে ছেলেটা ওকে অঙ্ক করাতো, তার সঙ্গে একদিন অশালীন অবস্থায় দেখে ফেলেছিলেন সম্প্রভা। মল্লিক বাড়ির মেয়ে এমন কাজ করতে পারে দেখে তিনি স্তম্ভিত ও হতভম্ব হয়ে গিয়েছিলেন, তবে বাস্তব জ্ঞান হারাননি। কাউকে কিছু না বলে অপেক্ষা করেছিলেন শাশ্বতীর জন্য। শাশ্বতী বাড়ি ফিরলে সব খুলে বলেছিলেন। শুনে রক্ত মাথায় উঠে গিয়েছিল শাশ্বতীর। রাগের মাথায় তক্ষুনি মন্টিকে গিয়ে ঠাস ঠাস করে দুটো চড় মারার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু পথ আগলে দাঁড়িয়েছিলেন সম্প্রভা। দায়িত্বশীল ভূমিকা নিয়ে বলেছিলেন, আমাদের ঘরের মেয়ে, বদনামটা আমাদেরই বেশি হবে বৌমা, লোকে আমাদেরই ছিছি করবে। ছেলে মেয়ে মিলে কিছু করলেও সমাজ মেয়ের দোষটাই আগে দেখে, বিপদ বুঝলে ছেলেটা পালিয়ে যাবে, কিন্তু আমাদের সে রাস্তা নেই। শাশ্বতীর আগে অপমান লজ্জায় কেঁদে বলেছিল, এখন আমি তবে কি করব? আমার মরে যেতে ইচ্ছে করছে, সবাই আমাকেই দোষ দেবে, কিন্তু কেউ বুঝবে না আমি একা একটা মানুষ কত দিকে নজর দিতে পারি। ও যে তলে তলে লোক জানাজানি হলে কেমন করে মুখ দেখাবো বলুন তো? দোষ তো কিছুটা আমারও, কিন্তু ও যে এমনটা করতে পারে সে চিন্তাই তো কোনোদিন মাথায় আসেনি। যাকে কিছু একটা তো করতেই হবে, এখনো লোক জানাজানি হয়নি। তুমি ছেলেটাকে আসতে না করে দাও, অন্য কোনো টিচার ঠিক করে দাও। মানটি এখনো ছোট, দুজনে মিলে বুঝিয়ে শুনিয়ে ফেরানোর চেষ্টা করি। শরীরের একটা অঙ্গে পছন্দ হলেও প্রথমে তো কেটে ফেলার কথা ভাবে না কেউ। বুঝিয়ে বললে আমার কথা নিশ্চয়ই শুনবে। সম্প্রভার কথা শোনেনি মন্টি। মন্টির প্রতি সমস্ত বিশ্বাস, সমস্ত আস্থা ধূলিসাৎ হয়ে গিয়েছিল সম্প্রভার। নিজের কৃতকর্মের জন্য এতটুকু অনুতপ্ত হয়নি মন্টি। উল্টে সারাদিন ক্যাটক্যাট করে কথা শোনানোর জন্য সম্প্রভাকে উদ্ধতভাবে বেশ কিছু অপমানজনক কথা শুনিয়েছিল। শেষ শোনার পর শাশ্বতী আর নিজেকে ধরে রাখতে পারেনি, সপাটে ওর গালে চর বসিয়ে বলেছিল, বাপ মরা মেয়ে বলে তোকে এতদিন কিছুই বলিনি। তোকে খুশি রাখার জন্য কি না করেছি আমরা, সেটা একটা দুর্বলতা ভেবে তুই যা খুশি তাই করা শুরু করেছিস। তো অনেক সহ্য করেছি, আর নয়। এবারের একটা মান সম্মান আছে, সবাই উঁচু নজরে দেখে, সেটা নিয়ে ছিনিমিনি খেললে আমি নিজের হাতে বিষ দিয়ে তোকে মেরে ফেলব। এসব শাশ্বতীর রাগের মাথায় বলার কথা ছিল, অন্তরের কথা ছিল না। কোনো মা সন্তানের মৃত্যু কামনা স্বেচ্ছাই করে না, কিন্তু মনটি কি বুঝলো কে জানে। সেই রাতেই বিষ খেলো। পরিমাণ কম ছিল বলে সেই যাত্রায় বেঁচে গেল, কিন্তু দুটো মানুষের জীবনী শক্তি কমিয়ে দিল বেশ খানিকটা। আরো অসহায়, আরো যুবুথুবু হয়ে গেল দুজনেই। মাটি যে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, কিন্তু মনটি সেটা বুঝতেই পারে না, বুঝতেও চায় না। হঠাৎ করে এক অলৌকিক কাণ্ড ঘটে গেল যেন। মৃত্যুর পদশব্দ শুনে ফিরে আসা মন্টি বলল, আমি আরো পড়তে চাই, জীবনে কিছু করতে চাই। সে কথা শুনে কেঁদে ফেলেছিলেন সম্প্রভা। শাশ্বতী বিশ্বাস করতে সময় নিয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আহামরি রেজাল্ট না করেও ভালোভাবেই পাশ করে গেল। নিজের পছন্দ মতো ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হলো। শাশ্বতীর খুব একটা ইচ্ছে না থাকলেও দৌড়ঝাঁপ করে ব্যবস্থা করে দিল। কলেজে ঢোকার পর আবার পাল্টে গেল মাটি। ততদিনে ওর শরীরে পূর্ণমাত্রায় যৌবন প্রবেশ করে ফেলেছে। উদ্ধত যৌবনকে প্রশ্রয় দেওয়া পোশাক আশাক ওর খুব পছন্দের। সম্প্রভার চোখে ভীষণ লাগে, কিন্তু ওর সুইসাইড অ্যাটেম্প্ট এর পর থেকে বেশি কিছু বলার সাহস পান না। বলবো না করতে করতে একদিন বলেই ফেলেন, কিন্তু ঢিলে ঢালা পোশাক পরতে পারিস না? তোর ড্রেস দেখে আমারই লজ্জা লাগে, তোর নিজের কিছু মনে হয় না? মনটি ছিলছিল করে হেসে উঠেছিল। কি মনে হবে? এটাই তো ট্রেন্ড। মডার্ন ফ্যাশন আপডেট করতে না পারলে সবাই তোমাকে গাইয়া বলে তকমা সেটা দেবে। তাছাড়া ঠাম্মা, তোমাদের ওল্ড 60s-70s এর দিকেও কিছু এমন পোশাক ছিল, কিন্তু হেলেনকে দেখোনি? তোমরা পড়তে পারোনি, সেটা তোমাদের দোষ। কথায় কথায় একটা জেনারেশন উচ্ছন্নে গেল বলে জিজ্ঞেস তোলো, দ্যাট ইজ নট ফেয়ার। একটু উপভোগ করতে না পারলে কিসের জীবন, কিসের জন্য বেঁচে থাকে? সম্প্রভা হাঁ হয়ে গিয়েছিলেন মন্টির কথা শুনে। জীবন মানে শুধুই উপভোগ? মন্টির বয়সে তিনি এক ছেলের মা, কাঁধের উপর বিরাট একটা সংসারের দায়িত্ব, কিন্তু তার সত্ত্বেও কখনো মনে হয়নি জীবনটাকে অন্য কোনোভাবে উপভোগ করার প্রয়োজন আছে। পাখিরা যেমন খুঁটে খুঁটে খায়, তেমনই সাংসারিক জীবন থেকে খুঁটে খুঁটে তুলে নিতেন মনের আহার।
জীবনের নানা উপভোগ শব্দটা বড় বেমানান লাগে সম্প্রভার। বরাবরই জীবন তার চেয়ে বেশি কিছু। জীবন কি সত্যি এসব চায়? উপভোগ নামক তুচ্ছ বস্তুটির কাছে নতে স্বীকার করলে মান কমে যায় জীবনের। মানুষের কাছে জীবনের প্রত্যাশা অনেক বেশি থাকে বলেই এতকাল জেনে এসেছেন সম্প্রভা। তবে তার চোখে যেটা বেমানান সেটা সবার চোখে বেমানান নাও হতে পারে। সময় পাল্টায়, পৃথিবীর বুকে নতুন জেনারেশন আসে, নতুন নতুন ধ্যান ধারণার জন্ম হয়। আগে একেবারেই মানতে পারতেন না, এখন অনেকটাই মেনে নেন। তবে বহুকালের গড়ে ওঠা একটা সংস্কার সহজে তো যায় না। বুঝতে পারেন সেটার পরিসমাপ্তি একমাত্র মৃত্যু দিয়েই সম্ভব। আবার এক ঝড় জলের রাতে শ্বাসকষ্ট শুরু হলো সম্প্রভার। পাড়ার কয়েকটি পরিচিত ছেলের সহায়তা নিয়ে তাকে হসপিটালে ভর্তি করালো শাশ্বতী। বেশ কিছু টেস্ট করানোর পর ডাক্তারবাবু বলেন স্বরনালীতে পলি। ট্রিটমেন্ট শুরু হলো। প্রথম দিকে ভালোই সাড়া মিললেও হঠাৎ এক রাতে বাড়াবাড়ি শুরু হলো। ডাক্তারবাবু চেস্ট পাম্প করে শেষ চেষ্টা করলেন, কিন্তু সেই সময় মুখ দিয়ে রক্ত উঠে সম্প্রভার লড়াই থেমে গেল। খবর পেয়ে দিল্লি থেকে ছুটে এলো ছোট ছেলে শুভজিৎ, একবার সস্ত্রীক সপরিবার। শুভজিতের তত্ত্বাবধানে ঘটা করে পারলৌকিক ক্রিয়াকর্ম সম্পন্ন হলো। মায়ের আত্মা জানায় স্বর্গের স্থান পায় তার জন্য যা যা করণীয় সবই চরম নিয়ম নিষ্ঠা মেনে করলো। পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই শুভজিতের এই নিষ্ঠা দেখে আপ্লুত হলো, ধন্য ধন্য করলো। মা যা যা খেতে ভালোবাসত সবই আমন্ত্রিতদের পাতে করলো। শুভজিৎ নিজে দাঁড়িয়ে সবাইকে খাওয়ানোর পাশাপাশি মায়ের স্মৃতি রোমন্থন করে আবেগ তাড়িত করে দিল আগত অতিথিদের। শাশ্বতী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলো। সব কাজ সম্পন্ন করে প্রচুর আত্মতৃপ্তি নিয়ে আজ সকালের ফ্লাইটে দিল্লি চলে গেল শুভজিৎরা। এই কয়েকদিন বুঝতে পারেনি, কিন্তু ওরা চলে যেতে শাশ্বতী টের পেল একটা মানুষ কতটা নৈঃশব্দ তৈরি করতে পারে। সোমপ্রভার সঙ্গে ঝগড়া হতো, মনোমালিন্য হতো, যেমন প্রতিটি সংসারেই হয়। কিন্তু সবশেষে তিনি যখন তার শীর্ণ হাতটি মাথায় রেখে একগালে এসে বলতেন, রাগ করো না বৌমা, রাগের মাথায় দুটো মন্দ কথা শোনায় ঠিকই, কিন্তু সে আমার মনের কথা নয়। তুমি ভালো করেই জানো এই পৃথিবীতে তুমি ছাড়া আমার তেমন আপন কেউ নেই। সত্যিকার আপন হওয়া সহজ কাজ নয়, ধক লাগে। খুব কম মানুষই পারে। তুমি আমার মেয়ে, আবার তুমি আমার মা। সমস্ত রাগ, অভিমান, মনোমালিন্য নিমেষে জল হয়ে যেত। যে মানুষের রাগ অভিমান অকৃত্রিম, তার ভালোবাসাটাও অকৃত্রিমই হয়। কোনো দিন শাশুড়ির খুব ইচ্ছে হতো ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতে, ওর হৃদস্পন্দন অনুভব করতে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে কোনোদিনই করে উঠতে পারেনি। এক মন সমর্পিত, আবার অন্য মনে কোথায় যেন দ্বিধা। ঠিক এই কারণেই কি মানুষের ঈশ্বর লাভ হয়ে ওঠে না? মানুষ তো তার যা কিছু সঞ্চয় সবই উজাড় করে দিয়েছিল। তার জন্য এটুকু কেন পারেনি শাশ্বতী? অন্তত একটা দিনের জন্য নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হলো। বা আমি দিল্লি গিয়ে একটা ফ্যাশন ডিজাইনিং এর কোর্স করতে চাই। মন্ত্রীর কথা শুনে শাশ্বতী হাতের কাজ করতে করতে বলো, তাহলে এখানকার পড়া কি হবে? মাঝপথে ছেড়ে দিবি? মন্ত্রী বলো, জেনারেল কোর্স করে নিজের পায়ে দাঁড়ানো খুব মুশকিল। সব কমপ্লিট করে একটা চাকরি পেতে পেতে বুড়ি হয়ে যাবো, অত ধৈর্য আমার নেই। শর্ট টাইমে কিছু একটা করতে হবে। এই কথাটা কিন্তু আমি প্রথমেই তোকে বলেছিলাম, তুই তখন শুনিসনি। যাকে ফ্যাশন ডিজাইনিং কোর্স করার ইনস্টিটিউট কলকাতায় তো আছে, দিল্লি যাওয়া কি দরকার? মন্ত্রী বলো, তার কারণ অবশ্যই আছে। দিল্লি গেলে কাকু সমস্ত ব্যবস্থা করে দেবে। তুমি তো জানো কাকুর কতটা হোল্ড। কাকু চাইলে যে কোনো ইনস্টিটিউটে এক চান্সে ভর্তি করিয়ে দিতে পারবে। কাকু ওর সোর্স কাজে লাগিয়ে আমাকে কাজ পাইয়ে দেওয়ার ব্যাপারেও হেল্প করবে বলেছে, কাকিমাও হেল্প করবে বলেছে। এখানে এসব সুযোগ কোথায় পাবো? কাকু কাকিমার সঙ্গে এত কথা হয়েছে, কই আমাকে আগে বলিসনি তো? সময় পেলাম কোথায়? ঠাম্মার শোকে তুমি এতদিন যেভাবে নেতিয়েছিলে আর বলার সাহস পাইনি। তোমার সবকিছুতে একটু বাড়াবাড়ি থাকে। ঠাম্মা তো যথেষ্ট বয়স হয়েছিল। বয়স্ক মানুষ মরলে কি শোক করতে নেই? কেন থাকবে না? আমিও তো কেঁদেছি, কিন্তু সবকিছুর তো একটা লিমিট রাখা দরকার, তাই না? তোমার ওই অবস্থা দেখে অনেকে হাসাহাসি করেছিল। তোমার ওই অবস্থা দেখে কাকুরা একটা কাজের কথা বলেই উঠতে পারেনি। শেষমেশ আমাকেই দায়িত্ব দিয়ে গেছে। শাশ্বতী ভুরু কুঁচকে বলল, কি দায়িত্ব, কি কথা? মন্ত্রী বিজ্ঞদের মতো বলছি, আমি কাকুর সঙ্গে একমত, সেজন্যই অবশ্য দায়িত্বটা নিয়েছি, নইলে নিতাম না। তুমিও ঠাম্মা কেন জানি না সবসময় আমার কথা নেগেটিভ অ্যাঙ্গেল থেকে দেখো। আশা করি এই কথাটা পজিটিভলি নেবে। যাক সব কথা। নাও আই এম কামিং টু দ্য পয়েন্ট। আসলে কাকু একটা প্রপোজাল দিয়ে গেছে। কাকুর ইচ্ছে আমাদের ওই বাড়িটা কোনো প্রমোটরকে দিয়ে দেওয়ার। একজন পরিচিত প্রমোটারের থেকে একটু আইডিয়াও নিয়েছে। এই বাজারে এরকম একটা হাউস বাড়ি আগলে বসে থাকার তো কোনো মানে হয় না। কাকু যে আইডিয়া দিয়েছে তাতে একটা বিরাট অ্যামাউন্ট তো পাবেই, সেই সঙ্গে একটা নিউ মডেল ফ্ল্যাট।
তোমার পজিটিভ পারমিশন পেলেই কাকু এগোতে পারবে, তুমি কি বলো? শাশ্বতী কিছুক্ষণ চুপ করে রইল, কোনো উত্তর দিল না। অধৈর্য হয়ে মান্টি বলল, এত ভাবার কি আছে? এর চেয়ে ভালো অফার আর কি হতে পারে? আমি যদি দিল্লিতে সেটেল হতে পারি তাহলে আর ফিরে আসার প্রশ্নই নেই। ওখানে একটা ফ্ল্যাট নিয়ে নেবো, বাড়ি বিক্রি টাকা দিয়ে সেটা হয়ে যাবে। কাকু ডিসকাউন্ট ভালো ফ্ল্যাট জোগাড় করে দেবে বলেছে। তোমার যতদিন চাকরি আছে এখানে থাকবে, তারপর দিল্লিতে আমার কাছে চলে যাবে, সহজই সব। শাশ্বতী এবার মৃদু হেসে বলল, তোরা তো অনেক দূর পর্যন্ত ভেবে ফেলেছিস। তোর কাকু এসব ভাবনায় আগাগোড়াই অনেক এগিয়ে। তোর বাবা ঠিক অপোজিট, তুই কাকুর ধারা পেয়েছিস। বিষয় সচেতন হওয়া ভালো। যাকে এবার আমার মতামত বলি, যার জন্য এই বাড়ি আগলে বসেছিলাম, সেই জন যখন নেই তখন বাধা দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তোর বাবা মারা যাওয়ার পর তোর কাকু এই কথাটা একবার তুলেছিল, কিন্তু তখন তোর ঠাম্মা বাধা দিয়েছিলেন। তোর কাকুকে জানিয়ে দিস, আমার কোনো আপত্তি নেই। আনন্দে চকচক করে উঠল মন্ত্রীর চোখ। আনন্দের আতিশয্যে জড়িয়ে ধরল শাশ্বতীকে, চকাশ করে গালে একটা চুমুও খেয়ে ফেলল। নিজের মেয়ে, তবুও এই আদরটুকু নিতে বিব্রত বোধ করলো শাশ্বতী। নিজের মা নয় বলেই কি সে এতটুকু দিতে পারেনি একজনকে? কাজ আছে বলে নিজেকে সরিয়ে নিল নিজের অজান্তেই। মান্ডি অবশ্য তাতে এতটুকু অবাক হলো না। ওর মুখে স্বার্থসিদ্ধির আনন্দ, চোখের দিল্লি যাওয়ার স্বপ্ন, কিছু একটা মনে পড়েছে এমন ভাব দেখিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। সম্ভবত আনন্দ বার্তাটুকু কাকু কাকিমাকে জানাতে গেল। মান্টির এই সক্রিয়তা দেখে শাশ্বতীর খারাপ লাগলো না। কয়েকদিন পরেই এক সকালে মন্টি বলল, ভর্তির ব্যবস্থা করে ফেলেছে কাকু, এবার আমাকে যেতে হবে। পরশু দুপুরের ফ্লাইট, টিকিট রেডি। মান্টির উচ্ছ্বসিত আনন্দের আড়ালে ঢাকা পড়ে গেল শাশ্বতীর কণ্ঠস্বর। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়ের মুখের দিকে। একা মা কি করে এত বড় বাড়িটাতে থাকবে সে বিষয়ে এতটুকু ভাবনা এলো না ওর মনে। মায়ের প্রতি কি অসম্ভব নির্লিপ্ত, নির্বিকার। তবুও রাগ হলো না শাশ্বতীর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সে একটা জিনিস বুঝতে শিখেছে, কোনো কিছুতে অযথা রাগ করতে নেই। রাগ, মোহ, মায়া এসব থেকে বিচ্ছিন্ন হতে না পারলে জীবন দেখার তৃতীয় নয়ন খোলে না। জীবন থেকে বিচ্ছিন্ন হতে পারাটাই জীবনের সবচেয়ে বড় সাধনা। যে যেখানেই থাকুক, ছায়া পেতে গেলে সে বিরাট বটবৃক্ষের তলায় আসতেই হবে সবাইকে। মন্ত্রীও আসবে একদিন, প্রখর রোদে না পড়লে ছায়ায় যাওয়ার চিন্তা মাথায় আসে না। এই দৈন্য ক্ষণিকের, কোন নির্দিষ্ট জেনারেশনের দায় নয়। মন্ত্রী যেদিন বাড়ি থেকে বেরিয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল, শাশ্বতী হাসি মুখে ওকে বিদায় দিল। ঈশ্বরের কাছে ওর মঙ্গলযাত্রা কামনা করে মনে মনে বলল, যাও পাখি যাও, পাখনা মেলে আকাশ দেখো। যদি আকাশের রং ফিকে লাগে কোনোদিন, ফিরে এসো আমার ওই ছোট্ট কুটিরে। কেউ দেখলো না, কেউ শুনলো না, কেউ জানলো না। কথাগুলো অ্যাফার্মেশন হয়ে ঢুকে গেল শাশ্বতীর অবচেতনের মনের গভীরে। সে অ্যাফার্মেশন থেকে যে তীব্র তীক্ষ্ণ বিশ্বাসের জন্ম হলো, সেটাকে নস্বাত করার সাধ্য কোন রক্তমাংসের মনটির আছে কি? গাছেদের মান অভিমান। সকাল 9টা নাগাদ কুঞ্জবিহারী এলো। কাবেরী তখন খিড়কির কলতলায়, ওখান থেকে শুনতে পাই কুঞ্জের হাঁটা। কুঞ্জবিহারী জাতে গোয়ালা, পাশের গায়ে তার বাড়ি। গোটা কয়েক গায়ে পোষে, তাই দিয়ে সংসার চালাই। লোকটা রোজ দুধ দেয় কাবেরীদের। দুধ বিক্রি করাটা নেহাতি পেশা কুঞ্জর, তাই বাইরে তার অন্য দুনিয়া। গাইগুলোর যত্ন আত্মীয়, দুধ বিক্রির বাইরে বাকি সময়টা সে তার ওই দুনিয়াতেই কাটায়। আসলে কুঞ্জবিহারী হলো গাছের ডাক্তার। গাছের রোগ সারায়, মন ভাঙায়, শুশ্রূষার গুণে সে নাকি দুঃখী গাছের মনটাকেও ভালো করে দেয়। সে নাকি মুমূর্ষু গাছের শরীরেও প্রাণ ফিরিয়ে আনতে পারে। সব মিলিয়ে কুঞ্জবিহারী হলো সর্বার্থে এক গাছ পাগল মানুষ। গাছের কারণে যৌবনকালে দুরাত হাজতবাস করতে হয়েছে কুঞ্জবিহারীকে। দুধ দিতে এসে সেই গল্প সে একাধিকবার করেছে কাবেরীদের কাছে। দিগ্বিজয় লস্করের বাগান থেকে দুর্লভ জাতের গাছ থেকে রাতের অন্ধকারে তুলে এনেছিল। গাছটি তুলে নিয়ে যখন পালাচ্ছিল, লস্করদের দারোয়ান দেখে ফেলে। দিগ্বিজয় লস্কর লোকটি ছিলেন খুবই ধনাঢ্য ও প্রভাবশালী, ফলে থানার বড়বাবু কুঞ্জবিহারীকে তুলে এনে হাজতে ঢুকিয়ে দিলেন। অনেক জেরার পর কুঞ্জবিহারী স্বীকার করলো সে সত্যি সত্যি রাতের বেলায় গাছটি চুপিসারে তুলে এনেছে লস্কর বাবুদের বাগান থেকে। তবে দুর্লভ জাতের গাছটি সে পয়সার বিনিময়ে কাউকে বেচে দেয়নি। গাছটিকে ওই রাতেই যত্ন সহকারে বসিয়ে দিয়ে এসেছে অধ্যাপক নির্মল দাসের বাগানে। না, ওই কাজের জন্য অধ্যাপক দাস ওকে বহাল করেননি, এমনকি ওর সঙ্গে কুঞ্জবিহারীর সাক্ষাৎ পরিচয়ও নেই। তবে সে কেন করলো এহেন কুকর্ম? কারণ সে জানে অধ্যাপক দাস একজন সত্যিকারের বৃক্ষপ্রেমিক। পাশাপাশি সে এও জানে যে ওই বিরল জাতের গাছ তার বাগানে একটাও নেই এবং লস্করবাবুদের বাগানে খানতিনিক রয়েছে। কলতলা থেকে কলিং বেলের আওয়াজটা শুনতে পেয়েছে কাবেরী, কিন্তু বড় একটা গা করে না। তড়িঘড়ি গিয়ে দুধটুকু নিতে ইচ্ছেই করে না ওর। আসলে ইদানিং কোনো কিছুতেই বড় একটা উৎসাহ পায় না কাবেরী। মনটাই কেমন জানি মুষড়ে থাকে ও সারাক্ষণ। আর তখনই খিড়কির এই কলাতলাটাই হয়ে ওঠে কাবেরীর নিরাপদ আশ্রয়। লম্বাটে জমিটায় বাড়ি বানাতে গিয়ে
পিছনটা বেশি খালি রেখেছে অজয়। বাড়িটা বানিয়েছে সামনে রাস্তার দিকে এগিয়ে। বাড়ির সামনে তাই 1 চিলতে জমি, বেশিটাই পিছনে। তাতে ভালোই হয়েছে কাবের, চিরকালই গাছগাছালি করার শখ তার। বাড়ির সামনের দিকটায় লাগিয়েছে বেলি, টগর জাতীয় গুটি কয়েক ফুলের গাছ। পেছনের দিকটায় ওর আসল বাগান। কলাতলা ঘেঁষে একটা কিচেন গার্ডেন করেছে। লাল শাক, লঙ্কা, বেগুন, ধনেপাতা। একটা গন্ধরাজ লেবুর গাছ মুটেছে পাঁচিলের গা ঘেঁষে। গন্ধরাজ লেবু ভীষণ প্রিয় তার। কলমের গাছ 2 বছরের মধ্যেই ফল দিয়েছে। আর কি পরিমাণ চোপালো, পাতাগুলো কি মকমকে সবুজ। কাবেরী রোজ দুবেলা কারণে অকারণে খিড়কির দিকটায় যায় কেবল ওই গাছটাকে দেখার জন্য। গাছটাকে দেখার জন্য তার প্রাণ বুঝি আনটান করে সারাক্ষণ। কাবেরীর সেই আনন্দের হাতটাই বুঝি একটু একটু করে ভাঙতে বসেছে, কারণ কিছুদিন যাবৎ স্বাদের গন্ধরাজ লেবুটা কেমন জানি হয়ে যাচ্ছে। পাতায় অজস্র কালো হলুদ ছোপ ধরেছে। কিছুদিন বাদেই ছোপ ধরা পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। কিছু পাতা কি করে মুছবে, তা বাদে গাছের তাজা ডালগুলো চোখের সামনে কুড়ি ও ফল সমেত হঠাৎ হঠাৎ শুকিয়ে যাচ্ছে। দেখতে দেখতে বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে কাবেরীর। লেবু গাছটাকে গুরুতর অসুস্থ স্বজনের মতো লাগে। গভীর রাতে ওই রুগ্ন গাছটাকে স্বপ্নে দেখতে দেখতে ঘুম ভেঙে যায়। কদিন যাবৎ অজয়কে সমানে বলে চলেছে কাবেরী, কিনা কিছু একটা করো। পুপাড়া নার্সারিতে গিয়ে পশুপতিকে বলো একটিবার, ওই তো গাছটা দিয়েছিল। তা বাদে ওদের নার্সারিতে তো শয়ে শয়ে গাছ, তাদেরও তো ওই জাতের অসুখ বিসুখ হয়। কাজেই এসব রোগ সারানোর উপায় নির্ঘাত জানা আছে পশুপতির। কিন্তু কাবেরীর কথায় অজয় গা করলো তো। এটাই কাবেরীর এক গভীর দুঃখের জায়গা। অজয় তার কোনো কথাই কানে তোলে না। তার দুঃখ আনন্দ নিয়ে ও তিলমাত্র মাথা ব্যথা নেই। সে তার নিজের আনন্দেই রয়েছে। একটা হাউস কোচিং সেন্টার বানিয়েছে, সংবৎসর রমরমিয়ে চলে ওটা। অজয় ওটার প্রিন্সিপাল। সকাল থেকে রাত অবধি ওই নিয়েই মেতে থাকে। কোচিং সেন্টারটার দৌলতে কাবেরীদের সংসারে লক্ষ্মীর ডালি উপচে পড়ে। সে না হয় হলো, ওই নিয়ে কোনো আক্ষেপ নেই কাবেরীর মনে। পুরুষ মানুষ সারাক্ষণ কাজকর্মে থাকবে, টাকা উপার্জন করবে, সে তো ভালোই, কিন্তু সেই সঙ্গে সংসারের ভালো মন্দের সঙ্গেও তো জড়িয়ে থাকতে হবে তাকে, কারণ সেই তো সংসারের কর্তা। তাছাড়া স্বামী হিসেবে কাবেরীর ভালো মন্দ, সুখ দুঃখ, ব্যথা বেদনাগুলো নিয়ে তাকে মাথা ঘামাতে হবে বই কি। আর ওটাই কাবেরীর ইদানিংকালের গভীর বেদনার জায়গা। অজয় ইদানিং কাবেরীকে নিয়ে মাথাই ঘামায় না। সারাদিন টকবকে ঘোরার মতো নিজের কাজকর্ম, খুশি আহ্লাদ নিয়ে মশগুল রয়েছে মানুষটা। ওকে দেখতে দেখতে ইদানিং তাই কাবেরীর কেন জানি মনে হয় মঞ্জুলার আশঙ্কাটাই বোধ হয় করি ঠিক। অজয় ইদানিং হয়তোবা অন্য আকাশে ওড়াউড়ি জুড়েছে। সেই বিয়ের রাতে অজয়কে দেখা মাত্রই আঁতকে উঠেছিল প্রাণের বন্ধু মঞ্জুলা। বলেছিল, কি ভয়ঙ্কর হ্যান্ডসামই তোর হবু বর, কি বিশেষণের কি ছিঁড়ি। কাবেরী ভ্রুকুটি করে তাকিয়েছিল মঞ্জুলার পানে। হ্যান্ডসাম আবার ভয়ঙ্কর হয় নাকি? হয় হয়, খুব গভীর গলায় বলেছিল মঞ্জুলা। তোর বরটা সত্যি সত্যি ভয়ঙ্কর হ্যান্ডসাম রে। আসলে বাঁধতে হিমশিম খাবি। সামনে সামনে না রাখলে কপালে দুঃখ আছে তোর। তখন অতখানি গা করেনি কাবেরী, বরং বুকের মধ্যে খুশির বাতাস বয়েছিল। কিন্তু ধীরে ধীরে কেন জানি একটু একটু করে তার মনে হতে লাগলো মঞ্জুলার ওই দিনের ভবিষ্যৎ বাণীটা বুঝি সত্যি হতে চলেছে। বাস্তবিক বিয়ের বছর খানিকের মধ্যেই কাবেরী কেমন যেন বুঝতে পারছিল কর্তাটি তার বইয়ের আঁচলে পুরোপুরি বাঁধা পড়ার বান্ধা নয়। জানতে চাই হ্যান্ডসাম হলেও অজয়ের মধ্যে কোনো ধরনের চারিত্রিক দোষ ত্রুটি খুঁজে পায়নি কাবেরী। তবে এলাকার যুবতী মেয়েগুলো যে সারাক্ষণ অজয়দা বলতে অজ্ঞান, সেটা বিয়ের পরপরই নিজের চোখে দেখেছিল সে। বাস্তবিক অজয়কে নিয়ে মেয়েগুলোর মধ্যে মাত্রাতিরিক্ত আবেগলাপনা দেখে মনে মনে হিংসেই চলেছে কাবেরী। বিশেষ করে মৃদুলা নামের মেয়েটি তো বেশ দৃষ্টিকটু রকমের গায়ে পড়া। কাবেরীর ননদ সম্পর প্রাণের বান্ধবী, সে আসল সহপাঠিনী। সেই সূত্রে ছেলেবেলা থেকে নাকি অজয়দের বাড়িতে তার আনাগোনা। তবে অজয়ের কি দোষ তাতে? সুদর্শন হলে তার দিকে লোভী মেয়েরা ছুটে আসবেই, আর সুদর্শন হওয়াটাও তো তার কোনো অপরাধ নয়। কাবেরী আসার পর পাড়ার মেয়েগুলোর ভনভনানিটা একটু একটু করে কমে এলো। হাত ছেড়ে বেঁচেছিল কাবেরী, কিন্তু অজয়কে নিয়ে এক জাতের দুর্ভাবনা তো রয়েই গেল। বাড়ির সুরক্ষিত সিন্ধুকে সোনার গহনাগুলি রেখেও গৃহস্বামীর যেমন অষ্টপ্রহরের দুর্ভাবনা, বিশেষ করে মৃদুলাটাকে নিয়ে দুর্ভাবনাটা যেন যাচ্ছিল না কিছুতেই। আগে নাকি দিনে বাদ দিয়ে আসতোই অজয়দের বাড়িতে, সবার কাছেই শুনেছে কাবেরী। ও আসার পর অবশ্য আনাগানোটা কমে গেল। তবে কালী ভদ্রে এখানে ওখানে দেখা হয়ে গেলেই কাবেরী বুঝতে পারত মেয়েটার 2 চোখ দিয়ে যেন গিলছে অজয়কে। মাস কয়েক বাদে অবশ্য বিয়ে হয়ে গেল মৃদুলার। সুদূর রানীগঞ্জের শ্বশুর বাড়িতে চলে গেল সে। বুঝি হাঁপ ছেড়ে বাঁচল কাবেরী। কিন্তু সেই সুখ বেশি দিন সইল না কাবেরীর কপালে। কিছুদিন বাদে শ্বশুর বাড়ি থেকে অজয়দের বাড়ি বেড়াতে এসে সম্পাই দিল দুঃসংবাদটা। মৃদুলা কি কারণে যেন ফিরে এসেছে বাপের বাড়িতে।
তারপর যে কদিন অজয়দের বাড়িতে ছিল শম্পা প্রতিদিনই যাচ্ছিল প্রাণের বান্ধবীর সঙ্গে গল্প করতে। একদিন শম্পাই জানালো মৃদুলার সঙ্গে নাকি ওর বরের ডিভোর্সের মামলা চলছে, আর নাকি ও ফিরে যাবে না শ্বশুর বাড়িতে। তখন থেকেই কাবেরীর বুকের মধ্যে দুরু দুরু বাতাসটা বইতে শুরু করেছিল। মৃদুলা অবশ্য কাবেরীদের বাড়িতে একদিনের জন্য আসেনি, কিন্তু তাতে করেও কাবেরীর বুকের মধ্যকার দুরু দুরু বাতাসটা থামেনি একদিন। একদিন তো একান্তে সরাসরি শুধুই বসলো অজয়কে। তোমার মৃদুলার খবর কি? আমাদের মৃদুলা? অজয় যেন অল্প চমকে উঠেছিল। আমাদের মৃদুলা মানে? ওই হলো কথার কথা। অল্প সামলে নিয়েছিল কাবেরী। কেমন আছে মৃদুলা? একটুখানি চুপ করে থাকে অজয়, একসঙ্গে মৃদু গলায় বলে, ভালো নেই। কেন, কি হয়েছে ওর? অন্যদিন শোনো, এখন ঘুমো বলে পাশ ফিরে শুয়েছিল অজয়। সেদিন কি খুব ক্লান্ত ছিল অজয়, নাকি মৃদুলার ব্যাপারটা কাবেরীর কাছে খোলসা করতে চায়নি? বাস্তবে কিছু আড়াল করতে চাইছে নাকি অজয় কাবেরীর কাছে কিছু লুকোতে চাইছে? বুঝতে না পেরে বুকের মধ্যকার দুরু দুরু বাতাসটা আরো বেগবতী হয়েছিল। কাবেরীর ধারাবাহিক তাড়নায় একদিন খোদ পশুপতিকেই ধরে আনে অজয়। অনেকক্ষণ ধরে গন্ধরাজ লেবুর গাছটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে পশুপতি। একসময় বলে, গাছটাকে অনেক রোগে ধরেছে বৌদি, লেদা পোকায় পাতাগুলো খাচ্ছে। সেটা এমন কিছু নয়, পোকা মারার ওষুধ স্প্রে করলেই চলে যাবে। তারপর ফাঙ্গাসও ধরেছে, পরপর 2 বার ব্লাইটক্স স্প্রে করতে হবে। ব্লাইটক্স স্প্রে। তবে ভয়ের ব্যাপার হলো গাছটাকে বোধ করি ক্যান্সার রোগে ধরেছে। সেটা কি পশুপতিদা? লেবু গাছের একটা কঠিন রোগ বৌদি, একটা হৃষ্টপুষ্ট গাছকে মেরে ফেলার পক্ষে যথেষ্ট। তবে ভয় পাবে না, যা করার করছি আমি। পরের দিন ওদের নার্সারি থেকে লোক পাঠিয়েছিল পশুপতি। সারা বিকেল গাছের শুকনো ডালগুলোকে কেটে কেটে ওষুধ স্প্রে করে দিয়েছিল সে। ঠিক 10 দিন পর আবার এসেছিল লোকটি, আবার স্প্রে করেছিল। যাওয়ার বেলায় বলে গিয়েছিল, এবারের মতো গাছটা বোধ করি বেঁচেই গেল বৌদি। কাবেরী বুঝি ধরে প্রাণ ফিরে পেয়েছিল। অজয়ের কোচিং সেন্টারে অনেক ধরনের পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের একাধিক ব্যাচ। দিনভর অনেকগুলো শিফটে চলে ব্যাচগুলো। অনেকেই পড়ায় ওখানে। টিউটরদের মধ্যে পুরুষ মেয়ে দুই রয়েছে। কাবেরী খোঁজ নিয়ে দেখেছে মেয়েদের সংখ্যাই বেশি। তাদের মধ্যে সুচরিতা, অঙ্কিতা, মাধুরী, যশোধরা, আকাশ, যুবতী নাকি সবাই। ওদের মধ্যে যশোধরা নামে মেয়েটি নাকি ডাক সাইটে সুন্দরীও। সেটাও কাবেরীর এক জাতের দুশ্চিন্তার কারণ। ওইসব কারণে মনের মধ্যে একরাশ অশান্তি নিয়ে দিন কাটে কাবেরীর। সবচেয়ে অস্বস্তিকর হলো অজয়কে সন্দেহ করা যায় এমন তিলমাত্র সংকেতটুকুও নেই কাবেরীর হাতে। বাস্তবে কি এতটাই কি ধুরন্ধর অজয়? এমনকি পাতায় পাতায় হাঁটে ও যে তিলমাত্র প্রমাণ রাখে না অপকর্মের। অথচ মেয়েদের চোখ তো স্বামীর যত্কে হিসেবে বেতাল হলেই তা ধরা পড়ে যাওয়ার কথা। যদিও এখনো অবধি কোনো প্রমাণই নেই হাতে, তাও কাবেরীর কেন জানি মনে হয় ওই প্রমীলা বাহিনীর মধ্যে বেশ ভালোই রয়েছে অজয়। কেবল ভালোই নেই, সম্ভবত ভেতরে ভেতরে সে আরো কিছুতে জড়িয়ে পড়েছে বলে গভীরভাবে বিশ্বাস করে কাবেরী। ওই বিশ্বাসটাই তার অশান্তিতে শতগুণ বাড়িয়ে দেয়। দিবাকর সেন অজয়দের কোচিং সেন্টারে একজন সিনিয়র টিউটর। কোচিং সেন্টারে অজয়ের পরই ওর স্থান। সেদিন কি কারণে যেন বাড়িতে এসেছিল, অজয় তখন বাড়ি ছিল না। চা জলখাবার দিয়ে দিবাকরের সঙ্গে গল্পে মেতে উঠেছিল কাবেরী। একসময় বলে উঠছিল, তোমাদের অজয় দাস সারাটা দিন কোথায় থাকে বলতো? আমি তো টিকিট দেখাতেও পাইনি। কাবেরীর কথায় মুচকি হাসে দিবাকর, বলে, অজয়দার এখন দম নেওয়ার সময় নেই। কেন? কোচিং সেন্টারে আরো একটা ব্রাঞ্চ খুলছে যে আমোদপুরে। দিনরাত ওই নিয়ে মেতে রয়েছে। একটা সুটেবল বাড়ির খোঁজ পেয়েছে, কথা পাকা হলেই চালু করে দেবে সেন্টারটা। তখন আবার অন্য ঝক্কি, আরো এক সেট টিউটর লাগবে। বেশি বুঝে তাদের সিলেক্ট করতে হবে। আর দেখো না এদেশে বেকার সমস্যা কোথায় গিয়ে ঠেকেছে। কেমন করে যেন খবর পেয়ে গিয়ে ঝাঁকে ঝাঁকে প্রার্থী এসে এখান থেকেই ছেঁকে ধরছে চারপাশ এখন থেকে। তাদের মধ্যে এমন সব মানুষজন রয়েছে যারা অজয়দের আত্মীয় স্বজন তুল্য। আত্মীয় স্বজন কথাটা কেমন যেন দিতে চাই কাবেরীর বুকে। তারা কারা? কার কার নাম যে করি খানিক ইতস্তত করে একসময় দিবাকর বলল, এই ধরনা মৃদুলাকে তো তুমি চেনোই, সম্পার সঙ্গে এক ক্লাসে পড়তো, কদিন একবার ছেড়ে খাচ্ছে অজয় তাকে। কেন? দুই চোখে রাজ্যের উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে থাকে কাবেরী। কেন আবার? ওকে নতুন কোচিং সেন্টার টিউটর হিসেবে নিতেই হবে। ততক্ষণে মাথাটা কেমন জানি ঘুরতে লেগেছে কাবেরীর। দুই চোখে জমাট উৎকণ্ঠা নিয়ে বলে উঠে, অজয় ওকে নিয়ে ফেলেছে? এখন অবধি কাউকে নেওয়া হয়নি, বাড়িটাই তো ফাইনাল হয়নি এখনো। তাও রাতের বেলায় অজয় ফিরতেই কাবেরী সরাসরি শুতিয়ে বসে, তুমি কি মৃদুলাকে তোমাদের কোচিং সেন্টারে নিচ্ছ? কে তোমাকে বললো? কেউ বলেছে। তুমি নিচ্ছ কিনা বলো না। ভাবছি নেব। অজয় কপালে হাত ঘষতে ঘষতে বলে, মেয়েটার কপাল এমনই, ওকে নিয়ে কিসে করি। বলতে বলতে পাশ ফিরে শোয় অজয়, তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ে।
মৃদুলাকে নিয়ে আজ একটা এসপারস্পর করার ইচ্ছে ছিল কাবেরীর, কিন্তু অজয়ের এমন নিরুত্তাপ উদাসীন দেখে ঝগড়া করার ইচ্ছেটাই চলে যায়। ঠাই দুপুরে পরাণ মাঝি এলো। মাসে একদিন দুদিন আসে পরাণ। কাবেরীদের বাগানের আগাছা সাফ করে, গাছের গোড়াগুলো নিড়িয়ে সার টার দিয়ে যায়। গেল মাসে একদিনও পারেনি, আসেনি পরাণ। মেয়ের বাড়ি গিয়েছিল, আজ এলো। গেট খুলে পরাণ সোজা হাঁটা দেয় খিড়কির পানে। খিড়কি উঠোনে পা দিয়ে আচমকা লেবু গাছটার দিকে নজর চলে যায় ওর। লেবু গাছটার এই হাল কবে হলো বৌদিমণি? প্রায় আটকে ওঠে পরাণ। দেখো না পরাণ, কাঁদো কাঁদো কাবেরী ভেজা গলায় বলতে থাকে। পাতাগুলো কেমন যেন হলদে হয়ে ঝরে পড়ছে, ডালগুলো এক একটা করে শুকিয়ে যাচ্ছে। গাছটা বলবে আর বাঁচবে না রে, বাঁচবে না গো। তো ওষুধ টষুধ সেটাও। পরাণের গলায় মৃদু তিরস্কার। গাছের পোকামাকড় আর রোগব্যাধির জন্য কত ওষুধ রয়েছে বাজারে, সবই করেছি পরাণ। কাবেরী ব্যাকুল গলায় বলে ওঠে। খোদ পশুপতি এসে দেখে গেছে, তার পাঠানো লোক দুবার এসে কত ওষুধ স্প্রেস করল, কিন্তু গাছের অবস্থা দেখে সেই বরং দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। কাবেরীর কথা শুনে পরাণও বুঝি ভাবনায় পড়ে যায়। একসময় বলে, তুমি এক কাজ করবো বৌদিমণি, কুঞ্জবিহারীকে একটিবার দেখিয়ে নাও। কুঞ্জবিহারী ওই যে আমাদের দুধ দেয় মাঝে, আমাদের কুঞ্জ কাকা? আরে দুধের ব্যবসা তো করে পেটের দেয়, লোকটা আসলে গাছের ধন্বন্তরী ডাক্তার। কি বলছো তুমি পরাণ? কাবেরী অবাক হয়। লোকটা গাছ পাগল জানি, কিন্তু ওই নিয়ে ছেলেবেলায় জেলও নাকি খেটেছিল, তাই বলে গাছের এমন ছিটকেলে রোগের চিকিৎসা কি জানে সূর্য কুঞ্জ কাকা? খোদ পশুপতি যেখানে ফেল মারলো। এতক্ষণ তবে কি বললাম তোমায়? এতক্ষণে কিঞ্চিত বিরক্ত পরাণ। একটিবার দেখাও না কুঞ্জবিহারীকে, জানো গাছেদের সঙ্গে ওনাকি কথা হয়, মান অভিমানও ভাঙায়। পরের দিন ঠিক সময় দুধ দিতে এলো কুঞ্জবিহারী। কুঞ্জ কাকা? কাবেরী হামলে পড়ে। আমি একটা মহা বিপদে পড়েছি গো। কি বিপদ মানব কি? কুঞ্জবিহারীর দু চোখে উৎকণ্ঠা। আমার গন্ধরাজ লেবুর গাছটা নাকি দিন দিন কেমন জানি মরে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, ডালগুলো শুকিয়ে যাচ্ছে। কত ডাক্তার বুদ্ধি ডাকলাম, তারা বারবার স্প্রে ট্রে করলো। ততক্ষণে উঠে দাঁড়িয়েছে কুঞ্জবিহারী, উদ্বিগ্ন মুখে বলে, চলো তো দেখি। কাবেরীর পিছু পিছু খিড়কিতে গিয়ে হাজির হয় কুঞ্জবিহারী। লেবু গাছটার পানে তাকানো মাত্র তার দু চোখে নেমে আসে গাঢ় বিষাদ। বলে, সে কি গাছটা এ হাল কবে হলো, কে করলো? আমার তো বলো নাই মা জননী। বলতে বলতে হন্তদন্ত হয়ে গাছটার পানে এগিয়ে যায় কুঞ্জ। চারপাশে ঘুরে ঘুরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে অনেকক্ষণ। গাছটাকে দেখতে দেখতে ভুরুতে একটু একটু করে ভাঁজ পড়ে তার। কাবেরী পাশটিতে দাঁড়িয়ে থাকে, ঠিক যেন খুনের আসামি ফাঁসি দায় শোনার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ গাছটাকে নানাভাবে পরীক্ষা করে একসময় মুখ ফেরায় কুঞ্জবিহারী। কাবেরীর পানে খুব নিবিড় দৃষ্টিতে তাকায়। খানিক বাদে গলায় একরাশ অস্বস্তি নিয়ে বলে ওঠে, একটা কথা শুধবো মা জননী। কি কথা বলো না? কাবেরী উৎসুক দৃষ্টিতে তাকায়। বলছিলাম কি, মানে মনে কি কিছুদিন যাবৎ খুব অশান্তি চলতেছে মানব কি? অশান্তি? সহসা বেজায় চমকে ওঠে কাবেরী। কেন বলতো? না মানে এতক্ষণ যা দেখলাম, গাছটার মনে কেন জানি তিল মাত্র শান্তি নেই গো। মানে? কাবেরী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কুঞ্জবিহারীর মুখে পানে। মানেটা হইল গিয়া, গাছ গাছালের স্বভাবই এমন। ঘরের মানুষগুলোর মন খারাপ হইয়া থাকলে এই বাড়ির গাছ গাছালগুলোর মন দ্বিগুণ খারাপ থাকে। মানুষের দুঃখ কষ্ট সামলাইয়া নিতে পারে, কিন্তু গাছ গাছাল তা পারে না। অনেক সময় দুঃখের চোটে ময়রাও যায় ওরা। কুঞ্জবিহারীর পানে হতবাক হয়ে তাকিয়ে থাকে কাবেরী। ওর কথাগুলো কেমন জানি দুঃখে ওঠে কানে। একসময় আনমনা গলায় বলে ওঠে, এখন তবে আমার কি করতে হবে কুঞ্জ কাকা? মনটারে ভালো রাখো মা জননী। কুঞ্জবিহারী খুব জোরে গলায় উচ্চারণ করে। গাছ তোমার দুদিনেই চাঙ্কা হয়ে উঠবো, কুঞ্জর কথা মিথ্যা হওয়ার নয়। বলতে বলতে সদরের দিকে পা বাড়াই কুঞ্জবিহারী। কুঞ্জবিহারীর কথাগুলো নিঃশব্দে পরিপাক করতে থাকে কাবেরী। বাস্তবিক কুঞ্জবিহারী যা বলে গেল সত্যি সত্যি তেমনটা ঘটে নাকি এই দুনিয়ায়? তাও কি সম্ভব? বাড়ির মানুষের মনে বিষাদ থাকলে বাড়ির গাছ গাছালগুলো বিষণ্ণ হয়ে এগিয়ে যাবে মৃত্যুর দিকে? তাই কি কখনো হয়? সত্যি সত্যি যদি ঘটে তেমনটা, তবে কেমন করে তা পরীক্ষা করবে কাবেরী? ইচ্ছে হলেই তো কারো বিষণ্ণ মন রাতারাতি পুলকে ভরে উঠতে পারে না। মানুষের মনের পুলক কিংবা বিষাদ তা তো ইচ্ছাধীন নয়। রোববার বিকেলে জিকো গিয়েছে বন্ধুদের সঙ্গে খেলতে। গা ধুয়ে সবে কাঁচা শাড়িটা পরেছে কাবেরী। সহসা সদর দরজায় বেজে উঠল কলিং বেল। এমন পরন্ত বিকেলে আবার কে এলো? জিকো তো এইমাত্র খেলতে গেল, ফিরতে ফিরতে সন্ধে। অজয় তো এখন আসবেই না, রাত অন্তত 9টার আগে ইদানিং বাড়ি ঢোকে না। সদর দরজা খুলে বিস্ময়ে হতবাক হয়ে যায় কাবেরী। মৃদুলা দাঁড়িয়ে রয়েছে বাইরে, গাঢ় কমলা রঙের শাড়িতে যেন জ্বলছে মেয়েটা। আর কি আশ্চর্য, কপালে জল করছে ঢাউস সিঁদুরের টিপ। সব মিলিয়ে কাবেরীর চোখের সম্মুখে ভারী রহস্যময়ী হয়ে দাঁড়িয়ে রয়েছে মৃদুলা।
মৃদুলার কপালে এমন ঢাউস সিঁদুরের টিপ দেখে বাস্তবে খুবই হকচকিয়ে যায় কাবেরী। শরীরের একটা দগদগে ক্ষত হয়ে মেয়েটা সারাক্ষণ কাবেরীর মনের মধ্যে চিনচিনে জ্বালা হয়ে রয়েছে বটে, কিন্তু ওর সম্বন্ধে বেশ কিছুদিন কোনো খবরই রাখে না কাবেরী। খবর রাখার প্রয়োজনই বোধ করেনি। একবার শুনেছিল বরের সঙ্গে ডিভোর্সের মামলা চলছে, পরে কে যেন বললো ডিভোর্সটা হয়ে গেছে। তারপর মেয়েটা কোন চুলোই গেল, এখন কোন চুলোই থাকে, কেমন রয়েছে কিছুই জানে না কাবেরী। জানতে ইচ্ছেও করেনি। অজয় নির্ঘাত জানে, কিন্তু ইদানিং এসব নিয়ে তো নয়ই, সংসারের প্রায় কোনো ব্যাপারে ওর সঙ্গে বাক্যালাপ হয় না কাবেরীর। কাবেরী ইচ্ছে করে গুটিয়ে নিয়েছে নিজেকে। কাবেরী খুব মৃদু গলায় বলল, তুমি? পরক্ষণই বলল, এসো ভেতরে এসো। ঘরে ঢুকে প্রথমে একটা প্রণাম সেরে নেয় মৃদুলা। সুরেলা গলায় বলে, দাদা ভাই নেই বৌদি? বাপরে, দাদা ভাই! কাবেরী মনে মনে ঠোঁট উল্টায়, মুখে বলে, না তো, এখন তো বাড়ি থাকে না। সোফায় গিয়ে বসে মৃদুলা, একটুখানি অবাক গলায় বলে, আজ তো রোববারও দাদা ভাই কাজে বেরোয়? এমন প্রশ্নের কি জবাব দেবে কাবেরী? এই প্রশ্নটা তো তারও। বরং প্রশ্নটা করে কাবেরীর বুকের মধ্যকার একটা দগদগে নাছর ক্ষততে যে মৃদু আঁচড় কেটে ফেলেছে মৃদুলা, সেটাই বা কেমন করে বোঝাবে ওকে। শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে মৃদুলা বলে, ইস, বড্ড আশা নিয়ে এসেছিলাম। দাদা নেই তো কি হয়েছে? শুকনো হেসে কাবেরী বলল, আমরা তো রয়েছি। আমরা কি কেউ নই? একটু বসো তুমি, আমি আসছি। দুটি সন্দেশ আর এক গ্লাস জল নিয়ে ফিরে আসে কাবেরী, বলে, নাও একটু জল খাও। মৃদুলার উল্টো দিকের সোফায় গিয়ে বসে কাবেরী। মৃদুলাকে দেখা মতো জবাব না পাওয়া কত প্রশ্ন যে ভিড় করে আসে মগজে। কাবেরী তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিল, আজ অজয়ের অনুপস্থিতিতে ওগুলোর জবাব যেভাবেই হোক জেনে নেবে। সন্দেশ খেয়ে জলটুকু নিঃশেষ খেয়ে নেয় মৃদুলা। তারপর নিজের ব্যাগটি খুলে একখানা শাড়ি বের করে। শাড়িটা কাবেরীর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। ওমা, আমার জন্য আবার শাড়ি কেন? কাবেরী বুঝি বিস্ময় প্রকাশ করার ভাষা খুঁজে পায় না, কিন্তু গাঢ় টিয়ে সবুজ রঙের তাঁতের শাড়ি দেখেই মনটা ভরে যায় ওর। শাড়ির পাশে সরিয়ে রেখে কাবেরী বলে, বহুদিন আসোনি তুমি? হ্যাঁ, অনেকদিন। ম্লান হাসে মৃদুলা। আগে তো নাকি খুবই আসতে? হ্যাঁ, খুবই। রোজ নাকি 2-3 বার? তা তো হবেই, মুচকি হাসে মৃদুলা। কোনো দিন আরো বেশি বার। মৃদুলার চোখের তারার উপর চোখ দুটো বিধিয়েই রেখেছে কাবেরী। তিলমাত্র সরাচ্ছে না চোখ। একটু চোখ সরাতে দিচ্ছে না মৃদুলাকে। আসলে শম্পার সঙ্গে তো এক ক্লাসে পড়তাম, তবে তাও নয়। শম্পা ছিল আমার প্রাণের বন্ধু, আমার যমজ বোন ছিল সে। একটুখানি থামে মৃদুলা, তারপর বলে, তবে ওর জন্য দিনে অতবার আসতাম না আমি। তবে? দুই চোখের শত শত আশঙ্কা জেলে তাকাই কাবেরী। আবারও একটুখানি সময় নেয় মৃদুলা। একসময় খুব দুর্গীয় চোখে হাসে, বলে, আসতাম তোমার বরের টানে। মৃদুলার মুখে কথাটা শোনা মাত্র নিজের অজান্তে কেঁপে ওঠে কাবেরী। চোখের সম্মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দুলতে থাকে বুঝি। এতক্ষণে সোফায় পিঠে এলিয়ে বসে মৃদুলা। মুচকি হেসে বলে, ব্যাপারটা তাহলে তোমায় খুলেই বলি। বেশ গুছিয়ে বসেছে। তুমি বোধ করি জানোই আমরা 3 বোন। আমি সবার ছোট। আমাদের কোনো ভাই নেই। বাবা মারা গেছেন আমার ছেলেবেলায়। তো শম্পার সঙ্গে তখন এক ক্লাসে পড়ি। দিনভর একসঙ্গে খেলি, গলায় গলায় বন্ধু দুটিতে। আর শম্পাটা এমন, সারাক্ষণই কেবল দাদা ভাই করতো। দাদা ভাইয়ের খুব নেওয়াটা ছিল। ওর মুখে দাদা ভাইয়ের কথা যেন ফুরতো না কিছুতেই। তো ওর মুখে সারাক্ষণ দাদা ভাইয়ের কথা শুনতে শুনতে আমারও একটা দাদা ভাইয়ের স্বাদ জাগলো মনে। মাকে দুবেলা অস্থির করে মারতে লাগলাম, কিনা আমারও শম্পার মতো একটা দাদা ভাই চাই। মা তো প্রথমটা হেসেই খুন, বলে, দাদা চাই না ভাই চাস? ভালো করে ভেবে বল। আমি বলি, দাদাও নয় ভাইও নয়, আমার একটা দাদা ভাই চাই, শম্পার মতন দাদা ভাই। ওই নিয়ে সারাক্ষণ আমি মায়ের সঙ্গে হাড়মাস জ্বালিয়ে খেতে লাগলাম। বাধ্য একদিন মা আমাকে নিয়ে চলেন শম্পাদের বাড়িতে। আমার মায়ের সঙ্গে বিনু মাসি মানে শম্পার মায়ের ছিল গলায় গলায় ভাব। বিশাল পাড়ার দু প্রান্তে দুজনের বাড়ি হলেও দুটিতে যেন সারাক্ষণ একে অপরকে চোখে হারাতো। তো সেদিন মা গিয়েই বিনু মাসিকে সরাসরি বলল, আজ তোর কাছে একটা কাজে এসেছি বিনু। পুরো ব্যাপারটা বিনু মাসির কাছে খুলে বলে মা। বলে, এবার ভেবে বল দেখি, দিদির জন্য এই বয়সে একটা দাদা ভাই আমি পাই কোথায়? মায়ের কথাই বিনু মাসি খিলখিলিয়ে হাঁটতে থাকেন। চেঁচিয়ে ডাক পড়েন ছেলেকে। শম্পার সঙ্গে খেলছিল সে। মায়ের ডাকে এক দৌড়ে এসে হাজির। মিষ্টি হাসিতে মুখ পুড়িয়ে বিনু মাসি বলেন, এই ছেলে, শম্পা তো তোর একটা বোন, আর একটা বোন পেলে নিবি? মায়ের কথায় ছেলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমার দিকে তর্জনী তাক করে বিনু মাসি বলেন, এই বোনটাকে নিবি? ভেবে দেখ, দুটো বোন হবে তোর। ওই বয়সে বাড়তি কিছু পাচ্ছে ভেবে তৎক্ষণাৎ মাথা দুলিয়ে ছেলে। ব্যাস, ওই সন্ধ্যায় মা আর বিনু মাসি মিলে গোবিন্দভোগ চালের পায়েস রাঁধলো। পাড়ায় শ্যামচাঁদের থানে গিয়ে ওই পায়েস প্রসাদ করে আনলো। তারপর আমাদের দুজনকে পাশাপাশি বসে খাইয়ে দিল সেই প্রসাদ।
আমাদের দিয়ে কিসব যেন বলিয়ে নিল 3 বার। ব্যাস ওই সন্ধ্যায় আমি একটা দাদা ভাই পেয়ে গেলাম, একেবারে ঠাকুরের ভোগ খাইয়ে পাতানো দাদা ভাই। তখন থেকে ফি বছর সম্পার সঙ্গে আমিও ফোঁটা দিতে লাগলাম দাদা ভাইকে। মৃদিকা যেন জোষ্ঠীমধু চুষছিল, আর ওর কথাগুলো রূপকথা শোনার মতো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল কাবেরী। শুনতে শুনতে একটু একটু করে যেন ভেতরের চিনচিনানি জ্বালাটা কমে আসছিল। বলে, আমি কিন্তু তোমায় ফোঁটা দিতে দেখিনি। কেমন করে দেখবে? মৃদুলা কলকলি ওঠে। যে অঘ্রাণে তোমাদের বিয়ে হলো তার আগের মাসেই তো ফোঁটা দিয়েছি দাদা ভাইকে, পরের শ্রাবণই তো বিয়ে হয়ে গেল আমার, আর তারপরই তো। একসময় মৃদুলার দেওয়া শাড়িটা বুকের কাছে টেনে নেয় কাবেরী। বলে, শুনেছি নাকি এককালে দিনে 2-3 বার আসতে, অনেকদিন আসনি কেন? মৃদুলা চুপ করে থাকে একটুখানি। একসময় বলে, একটা সময় ছিল যখন বলতে গেলে সারাদিনই থাকতাম সম্পাদের বাড়িতে, আমি, সম্পা আর দাদা ভাই। 3 জনে পড়তাম, খেলতাম, কত কত মজা করতাম। তারপর বয়স বাড়লো, সম্পারও বিয়ে হয়ে গেল, তুমি এলে। তখনই কে যেন বললো, আমার আশাটা যে কারণেই হোক একটুও পছন্দ করছো না তুমি, ব্যাস আশাটা পুরোপুরি বন্ধ করে দিলাম। তাই বলে তোমার উপর তিলমাত্র রাগ করিনি, কারণ আমি তো বুঝতাম তুমি বাইরের মেয়ে, কেমন করি বা জানবে অত সব। তারপর তো আমার জীবনের উপর দিয়ে একের পর এক ঝড় বয়ে গেল, বিয়ে হলো, বিচ্ছেদ হলো, আত্মহত্যার চেষ্টা হলো, বহু কষ্টে দীর্ঘশ্বাস গোপন করে মৃদুলা বলতে থাকে, তখন তো আর কেউ নাই, দাদাভাই এক হাতে সামলেছে সবকিছু। দাদাভাই না থাকলে আমি তো একদিনের ওপরে। মানুষটা কি চাপটাই না নিয়েছে তখন। কিন্তু বিচ্ছেদটা হলো কেন সেটাই তো জানি না। কাবেরীর প্রশ্নের জবাবে একটুক্ষণ গুম মেরে থাকে মৃদুলা। একসময় বলে, একটা মেয়ের সঙ্গে গভীর প্রেম ছিল ওর, চুল প্রেমে দৈহিক সম্পর্ক ছিল মেয়েটার সঙ্গে। বাপ মায়ের চাপে নাকি বিয়ে করেছিল আমায়। কি আর বলবো তোমায় বৌদি, ফুলসজ্জার রাতেও সে ওই মেয়ের সঙ্গে কাটিয়ে এসেছে অর্ধেক রাত। একটুখানি চুপ করে থাকে মৃদুলা। একসময় মৃদুবেলায় বলে, তাও মেনে নিতে চেয়েছিলাম, মায়ের মুখ চেয়ে সবকিছু সয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু বাদ সাধলো দাদা ভাই। সম্পার মুখ থেকে সবকিছু শুনে ওই তো আমায় নিয়ে আসে রানীগঞ্জ থেকে, ওই ডিভোর্সের মামলা করায়, উকিল নিয়োগ করে, সব কটা ডেট আদালতে হাজির থেকে ডিভোর্সটা করায়। এমনকি সহসা কেন জানি খুবই লজ্জা পাই মৃদুলা। একসময় ঠোঁটের কোনায় সলজ্জ হাসি নিয়ে বলে, দাদা ভাই তো ছেলে জোগাড় করে আবার বিয়ে দিয়েছে আমায়। অবাক হয়ে শুনছিল কাবেরী। মৃদুলার সামনে পড়ে বেশ কিছুক্ষণ কোনো কথা জোগায় না ওর মুখে। একসময় বেশ অপরাধী গলায় বলে ওঠে, আশ্চর্য, এত সব কবে হলো? আমি তো এসবের কিচ্ছুটি জানি না। কি করে জানবে? মৃদুলা মুচকি এসে বলে, দাদা ভাই এসব তোমায় বললে তো? তুমি তো তখন আমার নামটাই সইতে পারতে না। দাদা ভাইয়ের সঙ্গে আমায় জড়িয়ে কি না কি দাদা ভাই আমার সবই বলেছে। মৃদুলার কথায় লজ্জায় যেন মরে যেতে চায় কাবেরী। কোনো গতিকে সামনে নিয়ে বলে ওঠে, আরে না না, ওসব কিছু নয়, আমি কেন তোমাদের নিয়ে উল্টো পাল্টা, যাকে এখন ছাড়ো তো ওসব কথা। কাবেরী বুঝি এতক্ষণে পালাতে পারলে বাঁচে। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে খুব আন্তরিক গলায় বলে, তোমার কথা শুনে খুবই ভালো লাগলো গো, এখন ভালো আছো তো? কাবেরীর প্রশ্নের জবাবে মৃদুলা স্পষ্টতই বেড়ামুখী হয়ে ওঠে। কাবেরীর দিকে তাকিয়ে উজ্জ্বল মুখে বলে, এখন খুবই ভালো আছি বৌদি। বলে সহসা যেন ছেলে মানুষ হয়ে ওঠে মৃদুলা। গলায় ভরপুর আবদার ফুটিয়ে বলে, আমাদের বালাগড়ের বাড়িতে তোমাদের দুজনকে কিন্তু একবার যেতেই হবে বৌদি। ইনফ্যাক্ট আমি তোদের দুজনকে নিমন্ত্রণ করতেই এসেছি। নিশ্চয়ই যাব, খুব মন থেকে কথাটা বলে কাবেরী। তোমার দাদাভাই বাড়ি আসুক, দাঁড়াও তোমার জন্য চা জল খাবারের বন্দোবস্ত করি। কতদূর থেকে এসেছে সেই বালাগড়? সেই রাতেই কাবেরীর বিছানার একবারে কাছ থেকে চলে আসে গন্ধরাজ লেবুর গাছটা। কাবেরী দেখতে পায় ডালে পাতায় শাখা প্রশাখায় পত্রে পল্লবে ঝলমলে গাছটা কাবেরীদের বিছানার গা ঘেঁষে দাঁড়িয়ে যেন খিলখিলিয়ে হাসছে, আর ওর সারা শরীর ফুলে ফুলে ভরে দিয়েছে। তেমনি একটা ফুলে ঠাসা ডাল ঠিক হাতের মতো এগিয়ে আসে কাবেরীর কপালটা আলতো সময়। একসময় গাছটা ফিসফিস করে বলে, তোমায় একটা কথা বলবার জন্য এলাম। কথাটা হলো, ঠিক সেই মুহূর্তে সহসা ঘুমটা ভেঙে যায় কাবেরীর। গাছের কথাটুকু আর শোনা হয়ে ওঠে না। বুকের মধ্যে এক জাতের আনচান বোধ করছিল কাবেরী। ভীষণ ইচ্ছে করছিল দৌড় খুলে তখনই খিটখিটে ছুটে যায়, গন্ধরাজ লেবুর গাছটাকে নয়ন ভরে দেখে, ওর না বলা কথাটাও শুনে আসে। কিন্তু বহু কষ্ট তখনকার মতো ইচ্ছেটাকে গিলে নেয় কাবেরী। ঘরের মধ্যে জ্বলতে থাকা নাইট বাল্বের আলোয় দেখতে পায় পাশটিতে ঘুমিয়ে কাদা হয়ে রয়েছে অজয়। বিছানায় উঠে বসে কাবেরী। ঘুমন্ত অজয়কে পলকহীন চোখে দেখতেই থাকে।
একসময় তরতাজা গন্ধরাজ লেবুর গাছ ভেবে অজয়কে দু বাহু দিয়ে জড়িয়ে ধরে সে। সমাপ্ত।